एकदम सुपर। Actually, the national place.
অর্জন করার ক্ষমতা আছে। কেমন আছেন? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন তো? সুকান্ত বাবুর ভোটের ডিউটি এসছে নাকি? হ্যাঁ স্যার, ভোটের ডিউটি এসেছে। আপনার এসছে তো? ভোটের বই। আপনার ভোটের বই। আপনাদের সেকেন্ড ট্রেনিং কবে? কি জানি তবে একটা দাঁড়ানো দিয়েছে একটা। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট লেখা আছে। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট আছে। এবার তো ভোট নিয়ে খুব অশান্তি হবে যা বোঝা হ্যাঁ। যাচ্ছে। আপনাদের কত তারিখ পড়ছে? কি জানি তাও তো জানি না। উত্তর 24 পরগনাতে 2 দিন বলেছে। 2 দিন না 3 দিন আছে বোধহয়। উত্তর 24 পরগনাতে 3 দিন। বাবা, যাই হোক হবে ভোট। হ্যাঁ। তা আমরা শুরু করব 8টা বাজলে। আর পিয়ালি ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ। আর কোনো প্রশ্ন পড়াশোনার ক্ষেত্রে? একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। বলি কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কি ফাংশনাল মেলিফিক? একদম না। আচ্ছা, আমি একটা ভিডিওতে দেখছিলাম, একজন অ্যাস্ট্রোলজার বলছেন হুম, যে বৃহস্পতি মূল ত্রিকোণ হচ্ছে ধনু। হুম, তো যদি মূল ত্রিকোণ 6, 8, 12 হয়ে যায় হুম, তখন সেটা ফাংশনাল মেলিফিক হয়ে যায়। হুম। তো আমি কনফিউজ হয়ে গেলাম। এটা তো মেলিফিক না, অবশ্যই বেনিফিক। এইটা তো খুব জটিল প্রশ্ন। আসছি, বৃহস্পতি দিয়ে আমরা আলোচনা শুরু করব। আর কোনো প্রশ্ন লিখে রাখি। আর কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হচ্ছে, কোনো ফাংশনাল বেনিফিক প্ল্যানেট হুম। যদি 0 ডিগ্রি বা 29 ডিগ্রি হয়ে যায় তখন সেটা কি মেলিফিক হয়ে যায়? না না, কেন হবে? আচ্ছা, কি অশান্তি? কম্বাস্ট হয়। না না, এরকম কিছু ব্যাপার নেই। ও আচ্ছা। এগুলো একদম মানে ভুলভাল কথাবার্তা। হুম একদমই গন্ডগোলের জিনিস। হুম আর প্রচুর হচ্ছে গিয়ে জিনিসপত্র রয়েছে যেগুলো আর কি। আর বেশিরভাগ সময় আমরা হচ্ছে গিয়ে পাই মিক্সড ফল।
তো আমি আর কি শুরু করে তারপরে আপনাদের সঙ্গে কয়েকটা জিনিস শেয়ার করবো একটু পরেই। একটা কুণ্ডলী পার্সিয়ালি শেয়ার করবো, তখন মানে ব্যাপারটা বুঝতে পারবেন। আর আমাদের প্রোগ্রামের প্রিপারেশন একদম মানে চরম পর্যায়ে। বেশ ভালো, মানে জবরদস্ত প্রোগ্রাম হবে। হ্যাঁ রজত বলো। হুম হুম কেন, কি বলছে? জুম এই মেরেছে। হ্যাঁ হ্যাঁ ট্রাই করো। স্যার একটা চার্ট একটু দেখেন তো। হ্যালো, হ্যাঁ 21শে সেপ্টেম্বর 1990। দাঁড়ান, একটুখানি দাঁড়ান, একটা গন্ডগোল পেকেছে। এক সেকেন্ড। হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি সৌম। হ্যাঁ বলুন। 21শে সেপ্টেম্বর 1990। এক সেকেন্ড। 21শে সেপ্টেম্বর। হ্যাঁ 1990। টাইম সকাল 8:30। কোথায়? বালুরঘাট। হ্যাঁ প্রশ্ন হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা। আচ্ছা, তাহলে কুণ্ডলীটা শেয়ার করি আপনাদের সাথে, তাহলে সুবিধা হবে। স্যার তাহলে কুণ্ডলীটা শেয়ার করে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এর হচ্ছে গিয়ে এখানে শনিটা বক্রী রয়েছে, আর লগ্নের ডিগ্রি হচ্ছে আপনার 15°10', মানে হচ্ছে এটা স্বাতী নক্ষত্র। বাস।
তাহলে প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে এই মানুষটার চাকরি পাওয়ার চান্স আছে কিনা। তাহলে চাকরি পাওয়ার চান্স আমাদের রয়েছে। আমাদের চাকরি পাওয়ার যে যোগগুলো রয়েছে সেই চাকরি পাওয়ার যোগগুলো আমি একটুখানি শেয়ার করি। চাকরি পাওয়ার জন্য কয়েকটা বিষয় দরকার। প্রথম হচ্ছে গিয়ে চাকর হতে হবে। চাকর মানে হচ্ছে দাসত্ব, কারোর একটা সিস্টেমকে মেনে চলতে হবে। তাহলে এখানে আমাদের 6th হাউসটা ইম্পর্টেন্ট। 6th হাউসের সঙ্গে প্লাস যদি 9, 10 অথবা 11 সম্পর্ক হয় তাহলে হচ্ছে গিয়ে চাকরি হতে পারে। শনি এর সঙ্গে যদি 9, 10, 11 সম্পর্ক হয় তাহলে চাকরি হতে পারে। যদি কোনো স্ট্রং প্ল্যানেট অথবা কম্বিনেশন তৈরি হয় 10ম ঘরে অথবা হচ্ছে গিয়ে অর্থ ত্রিকোণে, অর্থ ত্রিকোণ মানে হচ্ছে 2, 6, 10 এই ত্রিকোণে যদি কোনো স্ট্রং কম্বিনেশন অথবা গ্রহ উপস্থিত হয়, যদি রাহু 2, 6, 10, 11 এইসব ঘরে বসে, যদি 1 + 10 কম্বিনেশন হয়, এই সমস্ত টাইপের কম্বিনেশন হলে পরেই একটা মানুষের চাকরি পাওয়ার বা চাকরি করার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এর সঙ্গে চাকর গ্রহ হচ্ছে দুটো, একটা হচ্ছে রাহু বদমাস চাকর, আর একটা হচ্ছে শনি সরকারের কারক গ্রহ, সে হচ্ছে সান। যদি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট হয় তাহলে পিওর সান। যদি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকিং কোনো কিছু বা হচ্ছে কি বলে এটাকে স্টেট গভর্নমেন্ট হয় সেই ক্ষেত্রে চাঁদ। কিন্তু তার সঙ্গে অবশ্যই রবি থাকবে। তো এইরকম টাইপের কম্বিনেশন দেখতে পেলে পরে আমরা চাকরি পেতে পারে সেরকম একটা বিষয় আন্দাজ করব। তো এবার এর যে ষষ্ঠপতি সে হচ্ছে বৃহস্পতি, সে তুঙ্গ হয়েছে, তুঙ্গ হয়ে বসে রয়েছে একদম পাক্কা 10 নম্বর ঘরে। ফলে চাকরি পাওয়ার চান্স প্রবাবিলিটি যাই বলি না কেন ভীষণভাবে বেড়েছে। এবার দুটো জায়গায় সমস্যা হচ্ছে। 1 নম্বর হচ্ছে দ্বাদশে রবি চলে গেছে, দশমপতি দ্বাদশে গিয়ে রবিযুক্ত হয়েছে। যদিও দশমপতি রবিযুক্ত হওয়া এটা পসিবিলিটি বাড়িয়েছে স্টেট গভর্নমেন্ট বা ওই টাইপের আন্ডারটেকিং কোনো সার্ভিস পাওয়ার, তাহলে এর চাকরি পাওয়ার চান্স অনেকটাই রয়েছে। এখন বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা। শুক্র কিন্তু এখানে অ্যাজ এ ডিনায়াল প্ল্যানেট কাজ করবে। ডিনায়াল প্ল্যানেট কেন কাজ করবে? কারণ শুক্র হচ্ছে অষ্টমপতি এবং যুক্ত হচ্ছে নবমপতি বুধের সঙ্গে। নবম হচ্ছে দশম ঘরের দ্বাদশ ঘর, তাই এই শুক্রের অন্তর্দশা বৃহস্পতির দশা এই টাইমটা চাকরি এ নাও পেতে পারে। বৃহস্পতি রবি, বৃহস্পতি চন্দ্র এই পিরিয়ডটাই কিন্তু এর চাকরি পাওয়ার সম্ভাবনা ভীষণ বেশি। তার মানে 24 সাল পর্যন্ত এর হচ্ছে চাকরি পাওয়ার চান্সেস থাকবে। এবার কতগুলো বিষয় রয়েছে। 1 নম্বর হচ্ছে গিয়ে একটু ব্ল্যাক কালি দিয়ে দেখাই। প্রথম হচ্ছে দশম ভাবে কেতু। রজত বলে একজন আছে, সে লাইনে ঢুকতে পারছে না। দশম ভাবে বসে রয়েছে কেতু। তো এই যে দশম ভাবে কেতু বসে রয়েছে এইটা কিন্তু একটা বড় ধরনের ডিস্টারবেন্স। কারণ দশম ভাবটা হচ্ছে মধ্য গগন, মাথার উপরে কেতু বসে আছে, এই কেতুর কিন্তু একটা বড় প্রভাব পড়বে। বক্রী শনি কর্মক্ষমতা কমানোর চেষ্টা করবে, অলস ভাব বাড়াবে, ঘুমানোর প্রতি প্রেম এই সমস্ত নিয়ে আসবে। চতুর্থে রাহু চেষ্টা করবে কনসেন্ট্রেশন লুজ করবার, ফলে একটা প্রপার চাকরি পাওয়ার জন্য যে যে কম্বিনেশন দরকার সেই কম্বিনেশন থাকা সত্ত্বেও নেগেটিভ কম্বিনেশনও প্রচুর পরিমাণে আছে। তো তার জন্য
এই লোকটা চাকরি পাবে, কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে। ব্যাপারটা কিন্তু খুব যে সহজ হবে তা কিন্তু নয়। দুটো কম্বিনেশন রয়েছে ভীষণ স্ট্রং। এক নম্বর হচ্ছে ষষ্ঠপতি দশমে তুঙ্গ হয়ে বসেছে, বসে 2, 6, 10 তিনটেকে নিয়ন্ত্রণ করছে। দ্বিতীয়ত দশমপতির সঙ্গে রবির সম্পর্ক, যদিও সম্পর্কটা খুব দূরে। চন্দ্র রয়েছে 28 ডিগ্রি 31 মিনিটে আর রবি রয়েছে 4 ডিগ্রিতে, মানে 24 ডিগ্রির ডিফারেন্স। তাহলে এটা রবি থেকে চন্দ্র দ্বিতীয় রয়েছে, এরকম একটা ভাবনা চিন্তা করা যেতে পারে। তাহলে এই যে কম্বিনেশন, এই যে কি বলবো, এই যে জোট তৈরি হয়েছে, তাতে করে এবং এর দশা যেহেতু ষষ্ঠপতি চলছে, তাতে করে চাকরি পাবে। আর চাকরি পাওয়ার টাইমটা হচ্ছে বৃহস্পতি রবি, বৃহস্পতি চন্দ্র, এই দুটো টাইমের মধ্যে একে চাকরি পেতে হবে। এর কুণ্ডলী দেখে আপনারা কিন্তু লিখে দিতে পারবেন না যে এই মানুষটা চাকরি পাবেই, কিন্তু চাকরি পাওয়ার চান্স, চাকরি পাওয়ার প্রবাবিলিটি, সেটা হচ্ছে গিয়ে ভীষণভাবে বেশি রয়েছে। টাইমটা হচ্ছে 14/7/2023 থেকে 31/8/2025, এই টাইমটা। মানে 33 বছর থেকে 35 বছর পর্যন্ত। এবার আমরা চলে আসি দশাংশ কুণ্ডলিতে। দশাংশ কুণ্ডলিতে যদি কোনো গ্রহ বর্গোত্তম হয়, দশাংশ কুণ্ডলিতে প্রথমেই বৃহস্পতি, সে বর্গোত্তম হয়ে বসে আছে। এইটা হচ্ছে একটা বিরাট পজিটিভ পয়েন্ট। নেক্সট হচ্ছে গিয়ে বৃহস্পতি এখানে লগ্নপতি, যদিও বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক হয়নি, কিন্তু এখানে দশমে রাহু বসে আছে, এটাও চাকরি পাওয়ার যোগ। ষষ্ঠে শনি, এটাও চাকরি পাওয়ার ব্যাপারটাকে ইন্ডিকেট করে। তো ফলে এই মানুষটা কিন্তু আলটিমেটলি লেগে থাকলে পরে চাকরি পাবে। মোস্ট প্রবাবলি এটা কোনো ফিমেল চার্ট, কোনো মহিলার চার্ট, মহিলার চার্ট। কিন্তু প্রশ্ন করবেন না কি করে বললাম, আমিও নিজেও বলতে পারি না, আমার মনে হলো। তো তাহলে এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই পাশে এই যে এদিকটাতে আমরা যেটা লিখলাম না, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করে নিন। আমি ব্যাপারটাকে বোঝাচ্ছি, যারা আছেন তারা তো বুঝতেই পারবেন, আর যারা নেই তারাও পরে আর কি ভিডিওতে দেখতে পারবেন। অনেকে আর কি গ্রুপে ঢুকতে পারেননি, তো গ্রুপটা একটুখানি দেখে তারপরে আবার আসছি। আমাদের 204 না 203? 202। এটা 202 না? তাহলে কনকেন্দু বাবু লিঙ্ক পেলেন না কেন? লিঙ্ক তো দিয়েছি। এটা কি পরের লিঙ্কটাতে ইয়ে করছে? না, প্রথম লিঙ্কটাতেই তো ধরলাম। হ্যাঁ, যারা পারছে না তারা কি পরের লিঙ্কটাতে রয়েছে? কি জানি, পরের লিঙ্ক তো খুলছে না। পরে ওইটাতেই মনে হয় করছে। তাহলে রজতকেও একটু পাঠিয়ে দিই, বেচারা ঢুকতে পারছে না। আর কেউ কি আসে আমাদের ক্লাসে? দেখে নি একবার। বিনয় কোলে, সুবীর গাঙ্গুলি, মৃন্ময় ঘোষ, সুরজিৎ সাধুখা, পিয়ালি পত্র, বিশ্বজিৎ বাড়ই, সুকান্ত বাবু। তাহলে দেখি এরা ঢুকতে পারে। তাহলে 6 হচ্ছে আমাদের দাসত্ব, আমাদের পরিশ্রম, এবং দশম ভাবের নবম ভাব। এই জায়গাটা খেয়াল করতে হবে। দশম ভাবের নবম ভাব, দশম ভাবের নবম মানে হচ্ছে সোর্স, যেখান থেকে আমার কর্ম আমি পাবো, আমার পরিশ্রমের মাধ্যমে আমার কর্ম হবে। এমন কিছু যেখানে আমার শরীরের ক্ষয় হয়, আমার শ্রম, আমার দায়বদ্ধতা, এই জায়গাগুলো। তাহলে 6-এর সঙ্গে যদি 9, 10, 11
9 হচ্ছে এখানে ভাগ্য, 10 কর্ম, 11 হচ্ছে আমার কি বলে সাফল্য, আয়, উন্নতি এগুলো। তাহলে 6 এর সঙ্গে যদি 9, 10, 11 কম্বিনেশন হয় তাহলে আমরা বলতে পারবো এই মানুষটা চাকরি করতে পারবে। 6 এর প্রতিরূপ গ্রহ, 6 যে ভাব, সেই ভাবের প্রতিরূপ যে গ্রহটা, সেই গ্রহটা হচ্ছে শনি। তাহলে শনির সঙ্গে যদি ওই একই 9, 10, 11 কানেকশন হয়, সেই ক্ষেত্রে দৃষ্টি হতে পারে, যা খুশি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের চাকরি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরপরে স্ট্রং প্ল্যানেটারি কম্বিনেশন যদি দশম ভাব বা অর্থ ত্রিকোণে দেখতে পাওয়া যায়, 2, 6, 10 এ 2, 6, 10 এগুলোই কিন্তু মূলত চাকুরি ব্যাপারটাকে ইন্ডিকেট করে, যেটা আমাদের অর্থ ত্রিকোণ। তাহলে স্ট্রং প্ল্যানেট যখনই বা কম্বিনেশন ওখানেই আসবে, তখন ওই পার্টটা চেষ্টা করবে আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবার, আমাদের জীবনকে কন্ট্রোল করবার। তাহলে যদি আমাদের ওই 10 নম্বর ঘরে বা অর্থ ত্রিকোণে কোনো কম্বিনেশন দেখতে পাই, যেমন মঙ্গল বৃহস্পতি বা সলিড কম্বিনেশন যাদের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার রয়েছে, তাহলে কিন্তু আমাদের চাকরি পাওয়ার প্রবাবিলিটি বাড়বে। এরপরে নেক্সট পয়েন্ট হচ্ছে গিয়ে যদি 2, 6, 10, 11 এর সঙ্গে রাহুর সম্পর্ক হয়, 2, 6, 10, 11 রাহুও হচ্ছে গিয়ে ষষ্ঠ ভাবের প্রতিরূপ গ্রহ, কিন্তু শনির দাসত্ব আর রাহুর দাসত্বের মধ্যে ছোট্ট ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা হচ্ছে রাহুর মধ্যে ওবিডিয়েন্সি আমরা পাবো না, আর শনি কিন্তু ভীষণ রকম ওবিডিয়েন্ট একজন মানুষ, সে আপনার সব কথা মেনে চলে এবং যতটুকু বলেন তার বাইরে কিচ্ছু করে না। সেই দাসত্ব হচ্ছে শনির দাসত্ব। আর রাহুর দাসত্ব, সেখানে কিন্তু আপনার কথা মোটে শুনবে না, সে সুযোগ পেলেই আপনাকে ডিস্টার্ব করতে পারে। কিন্তু এখনকার দিনে বহু শ্রমিক, বহু দাস, তাদেরকে আমরা এই রাহুর দাস হিসেবেই পাবো। তো এদেরকে আমাদেরকে রাহুকে দাসত্বের কারক গ্রহ হিসেবে ট্রিট করতে হবে, কিছু করার নেই। তো তখন আমাদের যদি ওই ঘরগুলোর সঙ্গে রাহুর সম্পর্ক থাকে, তাহলে আমরা তাদেরকে বলতে পারবো যে এদের চাকরি পাওয়ার চান্সেস রয়েছে। চাকরি পাওয়ার যেমন চান্সেস থাকবে, তেমনই কিন্তু চাকরি ছাড়ার যে টেন্ডেন্সি, সেটাও দেখতে পাওয়া যাবে। বারবার চাকরি পরিবর্তন, চাকরি থেকে বেরিয়ে যাওয়া, চাকরির কারণে ভ্রমণ, চাকরিতে শান্তি না পাওয়া, এই সমস্ত বিষয় আর কি দেখতে পাওয়া যাবে। তো এইটা হলো আমাদের পরের পয়েন্ট। তারপরে আমাদের রয়েছে 1+10। এই 1+10, 1+1 মানে হচ্ছে লগ্ন, আর 10 মানে হচ্ছে আমার কর্ম। দাসত্বের রেজাল্ট, দাসত্ব যদি 6th হয়, দাসত্বের রেজাল্ট হচ্ছে গিয়ে 6th এর 5th মানে 10th। সেইখানে সঙ্গে যদি লগ্নপতির সম্পর্ক হয় এবং সম্পর্কটা যদি জোরদার হয়, তাহলে পরে সে দাসত্বের মাধ্যমে বা চাকরির মাধ্যমে নিজের কেরিয়ার ডেভেলপ করাতে চেষ্টা করতে পারে। এখানে কারক গ্রহগুলো রয়েছে রাহু এবং শনি। তারপরে রবি। রবি মূলত হাই লেভেল গভর্নমেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্টের জব, এইগুলোকে নিয়ন্ত্রণ করে। এবার যদি সেইখানে এরকম কিছু একটা হয় যে কেন্দ্রীয় সরকারের অধীনে মৎস্য দপ্তর, তাহলে কিন্তু আপনার রবি চন্দ্র কম্বিনেশনই আসবে। যদি এরকম হয় যে কেন্দ্রীয় সরকারের কৃষি উন্নয়ন মন্ত্রক, তাহলে ওই সেই রবি চন্দ্রই আসবে। বা কেন্দ্রীয় সরকারি কোনো হসপিটাল, সেখানে বা নার্সিং হোম টাইপের কিছু যেখানে সেবা পাওয়া যায়, ট্রিটমেন্ট হয়, তাহলে রবি চন্দ্রই পাওয়া যাবে। কিন্তু ইন জেনারেল যদি রবি মুখ্য গভর্নিং বডিকে নির্দেশ করে, তাহলে চন্দ্র হচ্ছে সাবঅর্ডিনেট গভর্নিং বডি বা এইডেড কোনো একটা বডিকে নির্দেশ করে। এবার যদি হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের রেসপেক্টে হিসেব করা হয়, যারা সরাসরি চাকরি করছেন তারা হচ্ছেন রবি দ্বারা নির্দেশিত হলে পরে শিক্ষক মশাইরা নির্দেশিত হবেন চন্দ্রের দ্বারা। এবার শিক্ষক মশাই সরাসরি সরকারি হতে পারে, পিএসসি টিচার, তিনি কিন্তু হবেন রবি বৃহস্পতি, এবং যিনি হচ্ছেন গিয়ে নর্মাল বা এই এইডেড টিচিং করছেন, মানে এইডেড স্কুলগুলোতে সরাসরি সরকারি কর্মচারী নয়, তারা হবেন চন্দ্র বৃহস্পতি। তো এবার যদি প্রশ্ন আসে, তাহলে কি যত সরকারি স্কুলের টিচার রয়েছেন যারা এইডেড মায়না পান, তাদের সবার চন্দ্র রবি বা চন্দ্র বৃহস্পতি যোগ পাওয়া যাবে? একেবারেই পাওয়া যাবে না।
যদি আমাদের গ্রহ দ্বারা নির্দেশ করানো হয়, যেমন হচ্ছে গিয়ে রাজ্যের প্রধান মমতা ব্যানার্জি, রাষ্ট্রের প্রধান নরেন্দ্র মোদী, বা হচ্ছে গিয়ে প্রেসিডেন্ট, এই যে পোস্ট, এই পোস্টটাকে রাশিচক্রে নির্দেশ করবে রবি। এই যে কোয়ালিটি, এই যে গুণ, এই বিষয়টাকে নির্দেশ করবে রবি। কোনো না কোনো ভাবে আমরা এই কম্বিনেশন পেতেও পারি যে এই লোকটার কুণ্ডলিতে রবি মারাত্মক স্ট্রং, আবার নাও পেতে পারি রবি এমন কোনো অবস্থায় রয়েছে যেখান থেকে সে রেজাল্টটা দিতে পারছে, কম্বিনেশনের মধ্যে রয়েছে। তাহলে এই যোগগুলো হচ্ছে আমাদের চাকরি প্রাপ্তির জন্য সাধারণ যোগ। মোটামুটি কি পরিষ্কার হলো? তাহলে এক্ষেত্রে প্রতিকার কি সাজেস্ট করছেন? এক সেকেন্ড, আপনারা কেউ কি বলবেন প্রতিকার সম্পর্কে? প্রতিকারের সময় কিন্তু কেন প্রতিকারটা দেব এটা মাথায় রেখে প্রতিকারটা করব। কেন প্রতিকার করব সেটা মাথায় রেখে প্রতিকারটা করতে হবে। তাহলে এর ক্ষেত্রে আমরা কার প্রতিকার করব? চাকরি পাওয়ার জন্য প্রতিকার করব, না হচ্ছে গিয়ে চাকরি পাওয়ার বাধাগুলোকে রিমুভ করবার জন্য প্রতিকার করব, নাকি দুটোই করব? সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে দুটোই করা হোক। চাকরি পাওয়ার যে বাধাগুলো সেটা রিমুভ করি আগে, সেটা হচ্ছে গিয়ে তৃতীয় ভাব শনি আর দশম ভাবে কেতু, এই দুটো হচ্ছে মূল বাধা। তাহলে এটার জন্য আমাদের রাবণকৃত শিব তাণ্ডব স্তোত্র পাঠ করলে পরেই পুরো বাধাটা রিমুভড হবে। এরপরে হচ্ছে দশমপতি চন্দ্র দ্বাদশে গিয়ে সে পীড়িত হয়ে বসে আছে, সে দুর্বল সমস্যার মধ্যে দশমপতি চন্দ্র বসে রয়েছে। তাহলে এই ক্ষেত্রে দশমপতি চন্দ্র তাকে আমরা প্রতিকার করতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে চন্দ্র কিন্তু দ্বাদশ ভাবে রয়েছে, তাই খুব জোরালো প্রতিকার না করাটাই বেটার। একটু ওই বৃহস্পতি যে কিনা দশম ভাবে বসে রয়েছে তাকে নিয়ে হলুদ মুক্ত সাময়িক সময়ের জন্য পড়ানো যেতে পারে, এটাকে কিন্তু কন্টিনিউ করব না। আর আরো কিছু রেমেডি করা যেতে পারে, যেহেতু চন্দ্র দ্বাদশে রয়েছে, রবি যুক্ত হয়ে রয়েছে, জল খাওয়ার টেন্ডেন্সি বাড়ানো যেতে পারে। এই ভদ্র মহিলা যে বাড়িতে থাকেন সেই বাড়ির ঈশান কোণে কিছু ডিস্টারবেন্স থাকতে পারে, বা উনি যে ঘরে থাকেন সেই ঘরের ঈশান কোণটা পীড়িত হতে পারে, বা ওনার যে জল তত্ত্ব মানে বাড়ির বাথরুম স্নানের জায়গা সেগুলো অগ্নিতত্ত্বের দিকে গিয়ে বসতে পারে, যে অগ্নিকোণে বসে রয়েছে বাথরুম বা স্নান করবার জায়গা, এরকম কিছু হতে পারে। তো সেই জায়গাগুলোকে একটু মেরামত করবার চেষ্টা করতে হবে, তাহলে পরেই রেমেডি হয়ে যাবে। একে কিন্তু ভারী স্টোন বা বিশাল কিছু দেওয়ার প্রয়োজন থাকছে না। যেটা রেমেডি হিসেবে করা যেতে পারে এই চাকরি পাওয়া বাদ দিয়ে, সেটা হচ্ছে ব্লুইজ জারকান, লগ্ন এবং রাজ্য কারক গ্রহ চতুর্থ পঞ্চমকে নিয়ে ব্লু জারকান, এটা রেমেডি করা যেতে পারে। জারকান দিলে শুক্র যে বললেন এর জন্য ড্যানিয়েল প্ল্যানেট, সেই জায়গাটায় কোনো এফেক্ট করবে না? না, এটা চাকরির জন্য রেমেডি নয় তো, আচ্ছা, এটা শুক্রের জন্য রেমেডি, শুক্র আর শনির জন্য। চাকরির জন্য আমরা চন্দ্রকে একটু রেমেডি দিতে পারি, কিন্তু চন্দ্র সে আবার শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব বেশি ভালো রেজাল্ট দেবে না, ডিস্টার্ব করবার চেষ্টা করবে। তো তার জন্য আমরা মূলত এই শনি কেতু এদের যে নেগেটিভিটি কমানোর জন্য, বা এরা যে ব্লক করতে চেষ্টা করছে, পড়াতে মন বসতে পারছে না, বা চেষ্টা করছেন গিয়ে আলটিমেটলি সাকসেস পাচ্ছেন না, এই যে অশান্তিগুলো, এইগুলোকে ব্লক করবার জন্য রাবণকৃত শিবতাণ্ডব স্তোত্র, আর তার সঙ্গে একটু দেখবেন মনে হচ্ছে আপনার চেনা পরিচিত মানুষ, তাহলে পরে একটু জল টল বেশি খাচ্ছেন কিনা সেগুলো দেখবেন, জল কম খাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে এনার, তো সেইগুলো একটু বাড়াতে হবে। প্লাস বাড়ির দুটো, বাড়ির মূলত যে জল তত্ত্ব, একটা হচ্ছে গিয়ে দিক সংক্রান্ত জল তত্ত্ব যেটা হচ্ছে আমাদের নর্থ ইস্ট, আর একটা হচ্ছে বাড়ির যে জল তত্ত্ব, জলের কল, বেসিন, বাথরুম, ওয়াশরুম,
স্নানঘর, এইগুলো মানে নর্থ ইস্টটা আইদার ডিস্টার্বড আছে অথবা এই জল তত্ত্বওয়ালা জিনিসগুলো এগুলো ভুল দিকে প্লেসড আছে। তো এর কারণে এইখানে আমরা একটু জল তত্ত্ব মেরামত করতে পারি, সেই ক্ষেত্রে রিকভারি আসবে। আর ওনার কিন্তু চাকরি পাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেশি। আর আরেকটা বিষয় যেটা, সেটা ওনার কিন্তু 4th হাউসে রাহু রয়েছে, ফলে বাড়িতে কিছু বাস্তু সমস্যা এগুলো থাকা উচিত। আর 4th হাউসে রাহু, তৃতীয় শনি বক্রী হয়ে রয়েছে, চন্দ্র শনি দৃষ্ট হয়ে দ্বাদশে, দশমে কেতু, ওনার কিন্তু ওই স্বপ্ন টপ্ন দেখা বা মাঝে মাঝে নজর লাগা বা ওই কোনো কোনো সময় ভয় টয় পাওয়া, এইসব টেন্ডেন্সি থাকতে পারে। হঠাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা রান্না করছে, হঠাৎ মনে হলো কে পাশ দিয়ে উকি মেরে চলে গেল, এই সমস্ত ব্যাপার স্যাপার আসবার একটা টেন্ডেন্সি থাকতে পারে। চেনেন কি ভদ্রমহিলাকে? এটা আমার ওয়াইফ। তো এরকম কিছু আছে নাকি? হ্যাঁ, একটু ভীতু স্বভাবেরই আছে, হঠাৎ চমকে ওঠার প্রবণতা আছে। আচ্ছা আচ্ছা। তো এই টাইপের মানুষদের না একটু ফিলিংস বেশি। তো সাধারণ মানুষরা, যেরকম আপনিও স্যাটার্ন ওরিয়েন্টেড লোক, তাতে আপনিও হয়তো ফিল করতে পারবেন, তো উনিও ফিল করতে পারবেন। আচ্ছা, তাহলে এই চাকরির জায়গাটা আমাদের মোটামুটি ক্লিয়ার হলো। এবার আমরা চলে আসি বৃহস্পতি নিয়ে। একটা প্রশ্ন সুকান্ত বাবু করেছেন, তাতে করে একটা চার্ট একটুখানি দেখাই। দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এই ভদ্রমহিলার ক্ষেত্রে লগ্নে রয়েছে বৃহস্পতি, লগ্নটা ওই 23 ডিগ্রি মতো আছে, তারপরে লগ্নের নক্ষত্র হচ্ছে 11। তো এই হলো মোটামুটি এই ভদ্রমহিলার কুণ্ডলী। তো লগ্নে দেখুন বৃহস্পতি বসে রয়েছে, এর লগ্নে বৃহস্পতি বসে রয়েছে। তাহলে লগ্নে বৃহস্পতি, একে আমরা ধরতেই পারি যে ভদ্রমহিলা খুব শান্ত শিষ্ট জ্ঞানী প্রাজ্ঞ ইত্যাদি, তাই না? ভদ্রমহিলা খুব সুশীলা প্রকৃতির, আমরা এটাকে ধরতেই পারি, ধরা উচিত। কিন্তু এই যে লগ্নে হচ্ছে গিয়ে বৃহস্পতি তো অবশ্যই রয়েছে, তার সঙ্গে সঙ্গে ওনার যে দ্বিতীয় ভাবের উপর মঙ্গলের দৃষ্টি, তৃতীয় ভাবের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি, এখানে কেতুর দৃষ্টি, এখানে শনির দৃষ্টি, এই যে দৃষ্টিগুলো এর তো প্রভাব থাকবে, তাই না? তো এখান থেকে তো আমরা বেরোতে পারবো না। তাহলে আমরা যদি লগ্নে বৃহস্পতি কি ফল দেবে এইটা ভেবে প্রেডিক্ট করতে যাই যে লগ্নে বৃহস্পতি রয়েছে, তাহলে হচ্ছে গিয়ে খুব ভালো রেজাল্ট হবে, তাহলে কিন্তু আমরা মুশকিলে পড়বো, আমরা বেজায় বিপদে পড়বো। তাহলে আমাদের সঙ্গে হচ্ছে গিয়ে এই যে দ্বিতীয় ভাবে মঙ্গলের দৃষ্টি, দ্বিতীয় ভাবের রেসপেক্টে পঞ্চমে শনি বসে রয়েছে, দ্বিতীয় পতি সে হচ্ছে বুধ রবি যুক্ত হয়ে রয়েছে। হ্যাঁ, এই যে কম্বিনেশন গুলো, এই কম্বিনেশন গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। সুকান্ত বাবু আছেন কি?
তাহলে বৃহস্পতি এখানে মেয়েটাকে যথেষ্টই সাত্ত্বিক করার চেষ্টা করেছে, কিন্তু মঙ্গলের যে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি এবং দ্বিতীয় পতি সে রবির সঙ্গে কানেক্টেড, তাতে করে কিন্তু এর ভয়ঙ্কর বাক্য। এর হাজবেন্ড একটু আগে আমার সামনে বসেছিল, তো একটা বিয়ে বাড়ি নিয়ে অশান্তি হয়েছে। তো যে বিয়ে বাড়ি নিয়ে অশান্তি হয়েছে, সেই ভদ্র মহিলা ইনি যার কুণ্ডলী আপনারা দেখছেন, একদম ঘেঁচা ঘ্যাচ করে হাত কেটেছে, কেটে তখন হচ্ছে গিয়ে ভিডিও কল করছে, বলছে দেখো বিয়ে বাড়ি যাবে, দেখো এবার যাও বিয়ে বাড়ি, বোঝো। এর তো পঞ্চমে রাহু, হ্যাঁ, লগ্নে পঞ্চমে রাহু। তাহলে এই যে আমার লগ্নে বৃহস্পতি, এটাকে নিয়ে যদি আমি প্রেডিকশন করি, তাহলে সেই প্রেডিকশন তো মিলবে না। এর যে হাতটা, হাতের উপরে মঙ্গলের অষ্টম দৃষ্টি, শনির দশম দৃষ্টি, কেতুর দৃষ্টি, এগুলো যখন পড়ছে, তখন তো হাতটা আবার তার উপরে দ্বাদশপতি চন্দ্র বসে আছে, তাই জন্য এই হাত কাটছে বারবার। কিন্তু যখন বিয়ে দিয়েছিলাম, তখন তো আমরা এত সব কিছু দেখিনি। আমরা কি দেখেছি, যে পঞ্চমপতি বৃহস্পতি সে লগ্নে বসে সপ্তমকে দেখছে, তাইলে সব কিছু সামলে যাবে। এই বৃহস্পতির যে সপ্তমের উপর দৃষ্টি পড়ছে, এতে করেই সব সামলে যাবে। সেইভাবে বিয়ে দিয়েছি। এখন সে ছেলে এসে মাথা খাচ্ছে, বলছে কি বিয়ে দিয়েছেন আপনি? এ তো সারাক্ষণ ঝগড়া করছে। অষ্টমে মঙ্গল, মারাত্মক মাঙ্গলিক। তো এরপরে হচ্ছে এই তৃতীয় ভাব, নিজের বিহেভিয়ার, নিজের অ্যাপিয়ারেন্স ভয়ঙ্কর বাজে। তো অল টাইম টেনশনে ফ্যামিলি, বাড়ির লোক ভাবছে কি না কি হয়ে যাবে, কি না কি হয়ে গেল, সব সময় একটা মারাত্মক টেনশনের মধ্যে রয়েছে। তাহলে এই যে ব্যাপারগুলো আমরা যদি একটা পার্টকে দেখে প্রেডিক্ট করি, তাহলে কিন্তু মুশকিলে পড়বো, আমাদের প্রেডিকশন মিলবে না। নেক্সট কোশ্চেন ওনার ছিল যে যদি কোনো একটা গ্রহ সে অনেক বেশি ডিগ্রিতে চলে যায়, তাহলে সে কি ফল দেবে। তো গ্রহরা কোন রাশিতে আছে, একটা হচ্ছে গিয়ে গ্রহদের স্ট্যাটাস। দুটো জিনিস আমাদেরকে বিচার করতে হয় এবং এই দুটো জিনিসকে আমরা বারবার গুলাই। এক নম্বর হচ্ছে স্ট্যাটাস, আর একটা হচ্ছে রেজাল্ট। স্ট্যাটাস আর একটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট মানে হচ্ছে সে কি ফল দেবে, আর স্ট্যাটাস মানে হচ্ছে গ্রহটা কি অবস্থায় আছে। তাহলে রবি এখানে রয়েছে 29 ডিগ্রি 59 মিনিটে, রবি 29 ডিগ্রি 59 মিনিটে আছে। স্ট্যাটাসটা দুভাবে হয়। আমাদের যেমন ওই একটা রাজ্য সরকার, তার এগেইনস্টে আমরা রয়েছি, আবার আমরা কেন্দ্র সরকারের এতে রয়েছি, এই যে দুটো টায়ার। তো এরকম ভাবে গ্রহদেরকেও দুটো টায়ারে ভাগ করা হয়, একটা হচ্ছে রাশি আর একটা হচ্ছে নক্ষত্র। তাহলে রাশি এবং নক্ষত্রের মধ্যে একটা কন্টিনিউটি ফ্যাক্টর কাজ করে। কিরকম, যেমন এই যে রবি 29 ডিগ্রি 59 মিনিটে আছে, 29 ডিগ্রি 59 মিনিট মানে একদম চোখ খুলবো আর সঙ্গে সঙ্গে রবি পরের ঘরে, এরকম একটা সিচুয়েশন। তাহলে এইখানে রবি কিন্তু বিরাট কনফিউজড নয়, কারণ রবি হচ্ছে গিয়ে দুটো ট্র্যাকে চলছে। একটা ট্র্যাক শেষ হচ্ছে, আর একটা ট্র্যাক কিন্তু কন্টিনিউ করছে, সেটা হচ্ছে নক্ষত্রের ট্র্যাক। রবি কৃত্তিকা নক্ষত্রে আছে, কৃত্তিকা নক্ষত্রের রবির জার্নি আরো 10 ডিগ্রি বাকি। তাহলে রবি দেখছে এখানে আমার একটা ট্র্যাক শেষ হচ্ছে, আমি আর একটা ট্র্যাকে যাব, উঠবো, বৃষ রাশিতে প্রবেশ করে যাব। কিন্তু কৃত্তিকা নক্ষত্রের যে ট্র্যাকে আমি আছি সেটা কিন্তু কন্টিনিউ করছে। ফলে এইখানে রবি মারাত্মক খারাপ ফল দিচ্ছে না। যদি দিত তাহলে এই মেয়েটা কিন্তু সরকারি চাকরি পেত না। এই মেয়েটি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস করে। তাহলে রবি এইখানে খুব খারাপ ফল দিচ্ছে না। দশমের দ্বাদশ ভাবে রবি রয়েছে, কিন্তু রবি রয়েছে কৃত্তিকা নক্ষত্রে। এই কোন কোন সময় এই দুটো ট্র্যাক একসঙ্গে শেষ হয়, তার কতগুলো বিন্দু রয়েছে, সেই বিন্দুগুলোকে একটুখানি দেখাবো। সেই বিন্দুগুলোর নাম হচ্ছে গন্ডমূল বিন্দু বা গন্ধান্তা। গন্ধান্ত, গন্ডমূল বিন্দু, গন্ধান্তা, যাই বলুন না কেন, সেরকম 4-3টে পয়েন্ট আছে আমাদের রাশিচক্রে, যেখানে দুটো ট্র্যাকই কমপ্লিট হচ্ছে, অর্থাৎ যেখানে কোনো জলরাশি শেষ হচ্ছে এবং পরবর্তী অগ্নিরাশি শুরু হচ্ছে। এইখানে যখন গ্রহরা আসবে, তারা কিন্তু ফলদানে অক্ষম
অক্ষম হবে তাদের থেকে রেজাল্ট পাওয়া খুব টাফ হয়ে যাবে। তারা পুরোপুরি কনফিউজড, তারা কিসের উপর বেস করে কাজ করবে। এখানে দুটো ট্র্যাকই শেষ হচ্ছে, এখানে রাশিও শেষ হয়ে যাচ্ছে, এখানে নক্ষত্র শেষ হয়ে যাচ্ছে। তাহলে রাশি সন্ধি এবং নক্ষত্র সন্ধি একসঙ্গে পড়ছে তিনটে জায়গায়। এই তিনটে জায়গার নাম হচ্ছে গন্ডমূল বিন্দু বা গন্ধান্ত। তাহলে এই গন্ধান্ত যেখানে দেখাচ্ছে বা যেখানে হচ্ছে সেইখানে কিন্তু আমরা গ্রহদের থেকে রেজাল্ট পাবো না। এখানে যদি কোনো গ্রহ পড়ে যায়, মানে সিংহ রাশির একদম শুরুতে বা হচ্ছে গিয়ে মেষ রাশির একদম শুরুতে বা মীন রাশির একদম শেষের দিকে, তখন সেই গ্রহটা ফলদানে অক্ষম হয়ে পড়ে, তখন তাদের থেকে কোনো রকম ডিজায়ার্ড রেজাল্ট আমরা পাই না। সেই সময় দেখতে পাওয়া যায় যে ওই গ্রহগুলো কোন ভাবে রয়েছে বা কিরকম পজিশনে রয়েছে, আমরা বেটার রেজাল্ট কিন্তু সেরকম ভাবে পাই না। এবং আর একটা জিনিস রয়েছে, যখন কোনো গ্রহ গন্ডমূল বিন্দুতে থাকে, ভীষণ ইম্পর্টেন্ট, যখন কোনো গ্রহ গন্ডমূল বিন্দুতে থাকে তার উপর দিয়ে যখন কোনো নেগেটিভ প্ল্যানেটের ট্রানজিট ঘটে, যেমন ধরুন এইখানে মঙ্গল রয়েছে 12°40', না থেকে এটা যদি 29°40' রয়েছে, এবার এই মঙ্গলের উপর দিয়ে যখন রাহু পাস করছে, মঙ্গলের উপর দিয়ে যখন রাহু পাস করছে, সেই সময় যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট কিন্তু ভালো রেজাল্ট হবে না। গন্ডমূল বিন্দুতে স্থিত কোনো গ্রহের ক্ষেত্রে তার উপর দিয়ে ট্রানজিটে কোনো গ্রহের প্যাসেজের সময় নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। এইটা হচ্ছে গিয়ে আমরা ট্রানজিট বিচারের সময় পাবো। যদিও এত কিছু ফলটল মাথায় রেখে এত রেজাল্ট দেখে আমরা প্রেডিক্ট করতে পারি না। তাহলে এই যে বৃহস্পতি, একে দেখে যদি কোনো জ্যোতিষী আমাদের মতো, আমি ভুল করেছি, আপনারাও ভুল করতে পারেন, তো যদি কোনো জ্যোতিষী আমরা করি যে বৃহস্পতি লগ্নে আছে, সমস্ত কিছু ঠিকঠাক হবে, তাহলে কিন্তু এই প্রেডিকশন ভুল হবে। তাহলে এবারে যে ভুল করেছি, ভুল করার একটা তো কারণ রয়েছে, এমনি এমনি তো ভুল করিনি। প্রশ্নটা হচ্ছে কেন ভুলটা করলাম, ভুল করার পেছনে রিজনটা কি, তাহলে সেইটা এবার আপনাদের সঙ্গে শেয়ার করি যে ভুলটা কেন করলাম। তাহলে ভুলটা যার জন্য করেছি, হ্যাঁ স্যার বলছিলাম যে স্যার একটু ডিগ্রিটা বলুন স্যার, ওই যেটা বললেন গন্ডমূল বিন্দু। ওই তো ডিগ্রির একদম শেষের জায়গাটা, মানে স্যার মোটামুটি আমরা লেন্থ দুটো চরণ নিতে পারি, শুরুর একটা চরণ আর শেষের একটা চরণ, মানে 3°20'। মানে ওই 3°20 করে না, 3°20 করে নেওয়ার হ্যাঁ, কথা বলা আছে শাস্ত্রীয় ভাবে, কিন্তু আমার হিসেব হ্যাঁ, অনুযায়ী লাস্ট 30° আর সরি লাস্ট 30 মিনিট আর শুরুর 30 মিনিট, এই দুটো হচ্ছে গিয়ে মূলত ডিস্টার্বটা খুব বেশি করে। স্যার এইটা কি কেবলমাত্র হচ্ছে কি ওই জলরাশি আর অগ্নিরাশির মিলন ক্ষেত্রে ঘটে, অন্য আর কোনো রাশির না, নয়? ওখানে তো নক্ষত্র চলতে থাকে, হ্যাঁ নক্ষত্র চলতে থাকে, হ্যাঁ এটা কিন্তু ওই জলরাশি আর অগ্নিরাশিতে নক্ষত্রটা বন্ধ হয়ে যায়। তো স্যার মানে এই গন্ডমূল বিন্দু পাওয়া যাবে যাও। হ্যাঁ হ্যাঁ স্যার কি বলেন, আরেকবার একটু বলুন স্যার। বুঝতে পারলাম না। আমি শুনতে পাইনি স্যার, আপনি কি বলছেন আমি শুনতে পাইনি। না আমি বলিনি তো কিছু, হ্যাঁ মানে লাস্টের 30 ও মিনিট, আচ্ছা 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 ঠিক আছে 30 মিনিট ওইটাই বেশি অ্যাক্টিভ। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলছি এই রবিটা মেসে না থেকে যদি বৃশ্চিকে থাকতো, মানে 4th হাউসে থাকতো, 4th হাউসে রবি সাধারণত সরকারি চাকরি দেয়। এবং এ তো সরকারি চাকরি করে। হ্যাঁ আমি সেটাই বলছি যে এই রবিটা যদি মেসে না থেকে বৃশ্চিকে থাকতো এবং রবির ডিগ্রিটা যদি 29°59' হতো, তাহলে কি সরকারি চাকরি পেতো? তাহলে আমি এইটাকে নিয়ে আবার ডিসকাস করছি, এক সেকেন্ড। এই রবিটা যদি চতুর্থে চলে আসতো বৃশ্চিকে, আচ্ছা এখানে এই মানুষটা সরকারি চাকরি পাওয়ার জন্য কি কি কম্বিনেশন পাওয়া যাচ্ছে একটু দেখি। তাহলে আমাদের ষষ্ঠপতি সে হচ্ছে শনি, সে ষষ্ঠেই বসে আছে, তাহলে ষষ্ঠে বসে সে নবমকে দেখছে,
তাহলে 6 সঙ্গে 9 সম্পর্ক পাওয়া গেল, এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে রাহু 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 সে পঞ্চমে রয়েছে, আমাদের দরকার নেই। 9মে রয়েছে রবি, যে কিনা শুক্রের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তাহলে এই শুক্র যে কিনা দশমপতি, তার সামনেই রয়েছে রবি, তার ঠিক 10 ডিগ্রির মধ্যে। তাহলে এই রবি কিন্তু সরকারি চাকরিটাকে সাপোর্ট করেছে। বৃশ্চিক রাশিতে যদি রবি থাকতো তাহলে কিন্তু সরকারি চাকরি পাওয়ার প্রবণতা কমতো। আর এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো গিয়ে এই যে কি যেন বলে, ভুলিয়ে গেল, 1 সেকেন্ড ধরো। হ্যাঁ, এইখানে হচ্ছে গিয়ে বুধের ঠিক সামনেই রবি রয়েছে, এখানে চাকরি পাওয়া, তারপরে শুক্র তার ঠিক সামনে রবি রয়েছে, এখানে চাকরি পাওয়ার প্রবাবিলিটি, পসিবিলিটি, এবং সেটা সরকারি চাকরি, সেটা কিন্তু রবি এটাকে দিচ্ছে, বাড়াচ্ছে। তাই আর লগ্নপতি, যেটা বলছিলাম সেটা হচ্ছে রবি 29 ডিগ্রি 59 মিনিটে রয়েছে, তার মানে এই লগ্ন সাপেক্ষে রবিটা কিন্তু আলটিমেটলি দশম ভাবে গেছে। ফলে এই দশম ভাবে রবির উপস্থিতি এর সরকারি চাকরি প্রাপ্তির সংযোগটাকে অনেকটাই বাড়িয়ে তুলেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে মানুষটাকে আমরা জাজ করতে ভুল করলাম, এই ভুলটা কেন করলাম? তো এই যে ভুলটা হলো, এই তার কারণ হচ্ছে কি আরেকটা কুণ্ডলী, তার কারণ হচ্ছে এই কুণ্ডলীটা। এবার এই ক্ষেত্রে এই যে মানুষটা, এর জন্য মেয়ে দেখতে গিয়ে এই মেয়েটিকে আমরা সিলেক্ট করেছি। তাহলে এর ক্ষেত্রে দেখুন, প্রথমেই যে সপ্তম ভাব, সেইখানে বসে রয়েছে রবি। তাহলে ম্যারিড লাইফে ডিস্টারবেন্স হওয়া উচিত, এমন একজন মেয়ের সঙ্গে বিয়ে করা উচিত যার দিকে তাকানো যাবে না, এত তার তেজ, যাকে ছোঁয়া যাবে না, এত তার উত্তাপ। রবি তো সপ্তম ভাবে রবি বসে আছে একদম 18 ডিগ্রিতে, ঘরের মাঝখানে, চৈত্র মাসের রবি, তেজি রবি। এরপরে এর যে পঞ্চম ভাব, সেখানে বসে আছে রাহু এবং শনি। শনিটাকে পজিটিভই ধরি, কিন্তু রাহুটাকে তো নেগেটিভ ধরতেই হবে। তাহলে ম্যারিড লাইফের সাকসেস সেইখানটাতে রাহু বসে আছে। এরপরে একাদশে চলে আসি, একাদশে অবশ্যই বৃহস্পতি আছে, কিন্তু তার সাথে সাথে একাদশে প্রবেশ করতে চলেছে সে কেতুও আছে। তাহলে এই যে একাদশ মানে হচ্ছে গিয়ে দাম্পত্য প্রেম, পরস্পরের প্রতি বিশ্বাস, সেই জায়গাটাতে কেতু বসে রয়েছে। তাহলে এই ছেলের জন্য যখন আমরা মেয়ে চুজ করব, তখন তো আমাদের ভুল করাটা কোয়াইট ন্যাচারাল, আমাদের দ্বারা ভুল হতেই পারে, মানে প্রকৃতি আমাদেরকে দিয়ে ভুল করাবে। এরপরে যদি আমরা দেখি বিবাহ কারক গ্রহ ছেলেদের জন্য শুক্র, সেই শুক্র কোথায় বসে রয়েছে? সে বসে রয়েছে অষ্টমে, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে ক্লীবত্বের কারক গ্রহ বুধ। তাহলে এই ক্ষেত্রে এটাও ম্যারিড লাইফে অশান্তিকেই ইন্ডিকেট করে। এই রবির উপরে যদি আমরা দৃষ্টি ধরি, সেই ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি এবং শনির দৃষ্টি, দুটো দৃষ্টি পজিটিভ, একটা দৃষ্টিও নেগেটিভ নয়। কিন্তু বৃহস্পতির যে পজিটিভিটি, সেটার তো একটা বয়স আছে, যখন বেশ গোটা দুয়েক কচিকাঁচা হবে, একটা সুখে শান্তিতে সংসার, তখন হচ্ছে গিয়ে বৃহস্পতি অ্যাক্টিভেটেড। শনি আরেকটু বেশি বয়সে, দুটো কচিকাঁচা হয়েছে, একটা দাঁতও পড়ে গেছে, মাড়ির দাঁত, সেই সময়টায় শনি হচ্ছে অ্যাক্টিভ। তাহলে এই যে শনির দৃষ্টি সংসারটাকে ভাঙতে দেবে না, বৃহস্পতির দৃষ্টি সেটাও সংসারটাকে ভাঙতে দেবে না।
কিন্তু বৃহস্পতির দৃষ্টি এই যে সপ্তম ভাবটাকে এত দুটো জিনিস করতে পারে, একটা হচ্ছে প্রচুর ইগো নিয়ে আসতে পারে, প্রচুর স্বার্থপরতা সৃষ্টি করতে পারে, তার সঙ্গে সঙ্গে প্রচুর জ্ঞানযুক্ত একটা মানসিকতা সেটাও সৃষ্টি করতে পারে। এত জ্ঞান যার প্রকাশ হজম করা কঠিন। আবার শনির দৃষ্টি সেটা কিন্তু একটু একক মানসিকতা এনে দিতে পারে। এবার এখানে বৃহস্পতি এবং শনি, বৃহস্পতি শনির নক্ষত্রে বসে রয়েছে, আর শনি সে কিন্তু বসে আছে চন্দ্রের নক্ষত্রে। তো চন্দ্র সে আবার দ্বিতীয় বসে রয়েছে, তার উপরে শুক্রের দৃষ্টি। ফলে এই যে বৃহস্পতি এ কিন্তু কিছুটা হলেও ইগো সৃষ্টি করবার চেষ্টা করবে। তো এই ছেলেটার জন্য যখন আমরা মেয়ে চুজ করতে গেলাম, তখন আমাদের এই ভুল হওয়া এটা স্বাভাবিক। কারণ এর তো কিছু ভোগ্য নেগেটিভ ব্যাপার স্যাপার রয়েছে, একে তো কিছু ভোগ করতে হবে। তার জন্যই এর সপ্তমে রবি গিয়ে বসেছে। এই রবিটা যদি পঞ্চম পতি হতো, একাদশ পতি হতো, তৃতীয় পতি হতো, সপ্তম পতি হতো, তাও সমস্যা কমতো। রবিটা দ্বাদশ পতি, সে গিয়ে সপ্তমে বসে আছে। তাহলে ফলে এখানে কিন্তু একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি করেছে। এরপরে এই ছেলে মাঙ্গলিক নয়, কিন্তু দশম ভাবে মঙ্গল গিয়ে বসে আছে। দশম ভাবে মঙ্গল বসার কারণে মঙ্গল এর জীবনে একটা বড় লিডিং রোল প্লে করবে। তাহলে এই যে মঙ্গলটা গিয়ে 10 নম্বর ঘরে বসেছে, তার জন্য এ কিন্তু কোনো কথা শুনবে না। এ কিন্তু বেজায় একগুয়ে টাইপের বিহেভ করবে। তো তার কারণে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাবে এদের ম্যারেড লাইফে। তাহলে এবার এই যে সিচুয়েশন, এই যে পরিস্থিতি, সেইটা কিন্তু সেপারেশনের দিকে যাবে না। তবে শান্তি, তৃপ্তি, সেটাও যে এই অল্প বয়সে 91 সালে আসবে সেটাও কিন্তু নয়। সহজে আসবে না শান্তি। এই লড়াই, যুদ্ধ, কাটাকাটি এই সমস্ত চলবে। সাজেশন দিবেন আপনি? হ্যাঁ, কি সাজেশন দেবেন? এবার এইখানে হচ্ছে গিয়ে সাজেশন তো নেই, সাজেশন দেব কি করে? তো সবকিছু তো করা মুশকিল। তো আমরা যে আর কি আলোচনা করছি, সেও পাশে বসে বসে শুনছে। তো ঘটনাটা হলো, সেও অ্যাস্ট্রোলজার। ও তো এবার এই যে প্রবলেম, এগুলোকে তো আমরা রিমুভ করতে পারি না। আমাকে যদি আপনি একটা ধরুন অ্যালুমিনিয়ামের একটা হাঁড়ি রয়েছে, তাতে একটা ফুটো হয়েছে, সেই হাঁড়িটাকে আমরা একটা রিবেট লাগিয়ে মেরামত করতে পারি। কিন্তু আমি যদি কাগজ দিয়ে একটা হাঁড়ি বানাই, সেই হাঁড়িতে কি আমি রান্না করতে পারবো? তো সমস্ত কিছু তো রিপেয়ারিং সম্ভব নয়। এখানে সপ্তমের রবি বসে আছে, দ্বাদশপতি রবি, তাহলে এখানে রিপেয়ারিং তো সম্ভব নয়। এই যে ছেলেটা, যার আর কি চার্ট, তার কুণ্ডলিতে যদি আপনি দেখেন ভালো করে, তাহলে লগ্নের ওপর রয়েছে মঙ্গলের দৃষ্টি, লগ্নের ওপর রয়েছে রবির দৃষ্টি, লগ্নের ওপর রয়েছে রাহুর দৃষ্টি। তাহলে এই যে তিনটে নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়লো, কন্যা লগ্নের জন্য মঙ্গল তো মারাত্মক নেগেটিভ প্ল্যানেট। তাহলে সেই ক্ষেত্রে এই যে ঘটনাটা ঘটলো, তাহলে এই নেগেটিভিটিকে আমরা কি করে রিমুভ করব? একে রিমুভ করাটা যাবে না, একে মানিয়ে নিতে হবে। কারণ এর আলাদা আলাদাও হবে না, এই সমস্ত ক্যাচর ম্যাচর চলবে, নিয়েই চলতে হবে। এবার আমাদের মধ্যে অনেক সময় আসে, প্রশ্ন আসে যে লগ্নকে দেখা উচিত না চন্দ্রকে দেখা উচিত। কোনো মানুষ চন্দ্র থেকেও বিচার করেন। তো আমাদের এই যে বিচার,
এটা কোন জায়গাটা থেকে বেশি কার্যকরী? আমাদের মধ্যে এই প্রশ্ন বারংবার আসবে, মাঝে মাঝেই আসবে। তো এই কুণ্ডলীটাতে আমরা এই প্রশ্নের কিছুটা উত্তর পাবো। কুণ্ডলীটা দেখুন একটুখানি, দেখে আর কি বোঝার চেষ্টা করুন যে এ কি করে বেশ ভালো সরকারি চাকরি পেল, বেশ ভালো কেন্দ্রীয় সরকারি চাকরি, এবং সেটা বেশ ভালো চাকরি, সেটা কি করে পেল। যেখানে লগ্ন থেকে দেখলে পরে এর যে দশমপতি সে অষ্টমে গিয়ে বসে রয়েছে, এবং দশমের দ্বাদশ অর্থাৎ শুক্রর সঙ্গে যুক্ত হয়ে অষ্টমে গিয়ে বসে রয়েছে, তাহলে তো এর চাকরি পাওয়ারই উচিত না। জল আছে এই তো বোতলটা, দেখুন একটুখানি। এর তো চাকরি পাওয়ারই কথা না। ষষ্ঠপতি শনি, তার সঙ্গে রবি বেচারা সেভাবে কোনো সম্পর্ক করেনি, রবি সে আবার দ্বাদশপতি, তাহলে এ কি করে হচ্ছে কি সরকারি চাকরি পেল? এটা কিন্তু একটা বড় কোশ্চেন। দেখুন দেখুন কুণ্ডলীটা, বুধ আর শুক্রের মধ্যে একটা কম্বিনেশন হয়েছে। বুধ শুক্র কন্যা লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী। পিয়ালি 11 ম্যাডাম সাত- ফোন করছে, ফোনটা ধরি। হ্যাঁ বলুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ একদম একদম, এখন ঠিক আছে তো, ঠিক। Okay. তাহলে দেখুন চার্টটা দেখে আর কি ভাবুন যে কি করে সরকারি চাকরি পেল। বলুন সুকান্ত বাবু, বলবেন? না স্যার, ঠিক বুঝতে পারছি না এটা। যদি লগ্ন থেকে দেখি তাহলে কিন্তু সরাসরি এই কুণ্ডলী থেকে সরকারি চাকরি পাওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। কিন্তু এই দেখাটাই যদি আমরা লগ্নটাকে শিফট করে চন্দ্রতে নিয়ে আসি, জাস্ট এই ঘরটাকে যদি আমরা লগ্ন ধরে নিই, দেখুন কেন ধরবো, কি কারণে ধরবো, সরাসরি কোনো লজিক কিন্তু নেই। যদি আমরা চন্দ্রকে ধরি লগ্ন, তাহলে পরে কিন্তু এইবার দেখুন সরকারি চাকরির যোগটা কি একদম পটাপট চলে আসবে। প্রথমে দেখুন ষষ্ঠপতি বৃহস্পতি, চন্দ্র সাপেক্ষে রাশি সাপেক্ষে ষষ্ঠপতি বৃহস্পতি দশমে গিয়ে বসেছে, যোগ 1 কমপ্লিট, তাই তো? দশম ভাবের সঙ্গে শনির সম্পর্ক, ষষ্ঠ ভাবের সঙ্গে শনির সম্পর্ক হলো, বৃহস্পতির সঙ্গে বৃহস্পতি ষষ্ঠপতি দশম ভাবে বসে রবির সঙ্গে যেমন সম্পর্ক করেছে, শনি বৃহস্পতি এবং রবি দুজনকেই কিন্তু দেখছে। হলো। এইবার এতক্ষণ পর্যন্ত রবি ছিল দ্বাদশপতি, যে কিনা সপ্তমে বসেছিল, এখন রবি হয়ে গেল লগ্ন একাদশপতি,
যে কিনা বসলো ষষ্ঠে। এবার এইটাই যখন আমরা দেখছি ষষ্ঠ ভাবে রবির অবস্থান, তখনই কিন্তু এর সরকারি চাকরি পাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বেড়ে গেল এবং সরকারি চাকরি মানুষটা পেয়েও গেল। তাহলে এবার প্রশ্ন আসবে, যদি আমরা চন্দ্র থেকে দেখি তাহলে কি ম্যারিড লাইফে ডিস্টারবেন্স আদৌ আছে? তাহলে এবার সেইটা প্রশ্ন আসবে, তাহলে কি আমাদের ম্যারিড লাইফে ডিস্টারবেন্স আছে? তাহলে এখানেও দেখুন ম্যারিড লাইফে ডিস্টারবেন্স রয়েছে। কিভাবে রয়েছে? 1 নম্বর হচ্ছে অষ্টমপতি শুক্র বা লগ্নপতি শুক্র, সে হচ্ছে গিয়ে সপ্তমে গিয়ে বসলো। লগ্নপতি হওয়ার জন্য বেচারা কিন্তু বউ অন্তপ্রাণ, ছেলেটা একটু হালকা বউ পাগলা আছে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে বুধ, যে কিনা নবমপতি এবং দ্বাদশপতি। দ্বাদশপতি এসে লগ্নে বসবার কারণে এইখানে যে মানে বউয়ের কাছ থেকে যেরকম একজন মানুষ এক্সপেক্ট করে যে টাইপের সুখ, সেখানে বউয়ের কাছ থেকে শিশু সুলভ কিছু বিহেভিয়ার সেটাও কিন্তু এ পাচ্ছে। না হলে ওই যে ধরুন একটু কেটে ফেললাম, একটু করলাম, এই করছি সেই করছি, এই যে ছোটখাটো অশান্তিগুলো, এগুলো কিন্তু পুরোপুরি শিশু সুলভ। তো সেখানে হচ্ছে গিয়ে বুধের যে প্রভাব সেইটা কিন্তু রয়েছে। এরপরে সপ্তমপতি নবমে গিয়ে বসেছে, যেটা ইন্ডিকেট করে বিয়ের পরে ভাগ্য উন্নতি। তাহলে এই মানুষটার কিন্তু বিয়ের পরে প্রমোশন হওয়া উচিত। বিয়ের মনে হয় বছর খানেক হয়েছে, কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। প্রমোশন হয়েছে কিনা একটু খোঁজ নিই, 1 সেকেন্ড। হবে কি সামনে? প্রমোশন হয়নি। তো চাকরি বাকরির ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট, এখনো কিছু ডেভেলপমেন্ট যোগাযোগ দেখতে পাইনি। কিন্তু সপ্তমপতি নবমে থাকার একটা কম্বিনেশন, সেটা হচ্ছে এইটা, এই যে চাকরি বা কর্মক্ষেত্র বা আলটিমেটলি ভাগ্য উন্নতি। এইবার এই মানুষটা যেটা, যদি আমাদের চন্দ্র এখানটাতে থাকে, চন্দ্র যদি এই ঘরটাতে থাকে, তাহলে হচ্ছে চতুর্থে পড়ছে রাহু এবং শনি। এই যে চতুর্থে রাহু এবং শনি, এই ঘটনাটা কিন্তু একটা অস্থির পরিস্থিতি নির্দেশ করে। চতুর্থ হচ্ছে মন, চতুর্থ হচ্ছে বাড়ি, চতুর্থ হচ্ছে মা, চতুর্থ হচ্ছে সুখ, চতুর্থ হচ্ছে বিশ্রাম। তাহলে এই যে রাহু এবং শনি, এরা কিন্তু চতুর্থ ভাবটাকে পুরো ড্যামেজ করে বসে আছে। তার ফলে যেখানে যাই ঘটুক না কেন, মানসিক তৃপ্তি এই মানুষটা কিন্তু পাচ্ছে না। এবার যদি লগ্ন থেকে পঞ্চমে রাহু শনি আমরা ধরিও বা, তাহলে চন্দ্র থেকে চতুর্থ, এটা কিন্তু অবশ্যই মানসিক স্থিতিকে নষ্ট করবে। কারণ যে কোনো ভাব, যে কোনো গ্রহ, তার চতুর্থ স্থানটা হচ্ছে তার হাউস অফ স্টেবিলিটি। তাহলে চন্দ্রের চতুর্থে যখন রাহু শনিকে আমরা পাচ্ছি, তখন অবভিয়াসলি এই রাহু শনি চন্দ্রের স্থিতিশীলতাকে নষ্ট করবে এবং করবেই করবে। আচ্ছা স্যার, যদি আমি লগ্ন থেকে ধরেন তো 5th হাউসটা ডিস্টার্ব, তাহলে রাহু fifth শনি house বসে আছে। disturbed, হ্যাঁ, তাহলে তো সন্তান জায়গাটা ডিস্টার্ব। fifth house অবশ্যই ডিস্টার্বড। আর fifth house ডিস্টার্বড কেন, এই জায়গাটা আমাদের ভাবতে হবে। পঞ্চমপতি শনি, সে হচ্ছে গিয়ে ওই ঘরটাতেই রয়েছে। এই যে প্রশ্নটা করেছেন, এটা খুব টাফ কোশ্চেন, এটার উত্তরটা একটু ভালো করে শুনতে হবে। পঞ্চমপতি শনি পঞ্চমেই রয়েছে, সে পঞ্চম ভাবটাকে বলবান করবার চেষ্টা করবে, সে পঞ্চম ভাবটাকে ডিলে করবার চেষ্টা করবে। নেগেটিভিটি অবশ্যই আছে। কে দিচ্ছে? ওই রাহুটা দিচ্ছে। রাহুটাকে ব্যালেন্স করবার জন্য উল্টো দিকে তুঙ্গ বৃহস্পতি বসে আছে, ঠিক আছে না? রাহুটাকে ব্যালেন্স করবার জন্য তুঙ্গ বৃহস্পতি বসে আছে। তাহলে বৃহস্পতির দৃষ্টিতে আলটিমেটলি এখানে সমস্যা থাকলেও সন্তান হবে, ঠিক আছে? তাহলে আপনার পরের প্রশ্নটাই হওয়া উচিত যে যদি পঞ্চম ভাবের সমস্যা না হয়, তাহলে চন্দ্র থেকে চতুর্থ ভাবে সমস্যাটি হবে কেন?
হুম, প্রশ্ন হ্যাঁ। হওয়া উচিত কিনা? হ্যাঁ একদম। তাহলে এইখানে সমস্যা হবে না। চতুর্থে শনি সেইটা যে সিচুয়েশন ক্রিয়েট করে, চতুর্থে বলবান শনি সেই সিচুয়েশনটাই হুম। সংসারের পরিপন্থী। আচ্ছা আচ্ছা। বুঝতে পারলেন? হ্যাঁ। চতুর্থে শনি সে সংসার থেকে সরাবার চেষ্টা করবে। এ শান্তি পাবে হুম। কোথায়? শ্মশানে গিয়ে। হুম, হুম, এ শান্তি পাবে কোথায়? কবরস্থানে গিয়ে একে যদি বসিয়ে রাখা হয়। হুম, যেখানে মানুষ শনির কাজ করতে আসে, এ শান্তি পাবে হুম, কোথায়? যেখানে সাধকরা সাধনা করছে, হুম, যেখানে তান্ত্রিকরা আহুতি দিচ্ছে, সেই জায়গাটাতে গিয়ে শান্তি পাবে। কারণ এর হুম, শান্তির জায়গাটাকে বসে আছে শনি। এ কিন্তু যেখানে হচ্ছে গিয়ে যৌনতা, বিছানা, সেখানে শান্তি পাবে না। কারণ বসে তো আছে রাহু শনি। হুম, চতুর্থ ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি আর শনির অবস্থান ভয়ঙ্কর টাইপের একটা কনফ্লিক্ট তৈরি করেছে। বৃহস্পতি বলছে ওরে পাগল তুই সংসার কর, আর শনি বলছে ওরে ছাগল সংসারে কিচ্ছু নেই। হুম, ঠিক। এই যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে টোটাল ইমব্যালেন্স করবার চেষ্টা করছে রাহু। হুম, মানুষটা হচ্ছে গিয়ে ফুললি কনফিউজড যে আমি আর হ্যাঁ, আমার এবার কি করা উচিত। হ্যাঁ। আর উনি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলেও বেরোতে পারবেন না। বেরোতে পারবে না, বেরোতে দিচ্ছে না বৃহস্পতি। বৃহস্পতি হুম, বলছে যে না তুমি বেরোতে পারবে না, তোমার হুম, সংসার করতে হবে। যদি সংসার হুম, না করো তাহলে হচ্ছে গিয়ে তোমার মুক্তি হবে না। সেই হুম, ওই অগস্ত্য মুনি যখন একটা গুহার পাশ দিয়ে যাচ্ছিল, তখন দেখে অনেকজন মানুষ তারা ইয়ে করে রয়েছে, মানে মাথা নিচের দিকে রয়েছে। তো বলছে কি ব্যাপার? বলছে আমরা হচ্ছি তোমার উপরের পুরুষ যারা, আমরা তোমাকে দর্শন দিতে এসেছি। তো বলছে কেন, তোমাদের কি সমস্যা, তোমরা মাথা নিচু করে রয়েছে কেন? বলছে আমরা আমাদের সমস্ত জন্মের পাপ খণ্ডনের চেষ্টা করছি। বলছে হুম, কেন করছো? বলছে যাতে আমাদের আর পুনর্জন্ম না হয়। তো বলছে কেন পুনর্জন্ম হবে তোমাদের? বলছে আমাদের তো বংশ রক্ষা হচ্ছে না, তুমি তো বিয়ে শাদী করোনি। হুম, তো তখন হুম। হচ্ছে গিয়ে অগস্ত্য মুনি সে আর কি বিয়ে করবার একটা পরিকল্পনা করলো। আচ্ছা স্যার, বলছি এনার যে দুটো সন্তান হয়, দুটোই কি পুত্র সন্তান? না, এ তো মানে আমি আজ পর্যন্ত কোনোদিন ঠিক বলতে পারিনি কারোর জন্য। হুম। বৃহস্পতি স্যার কি পুত্র মানে পুত্র দেয় না? পুত্র বৃহস্পতি। বৃহস্পতি বংশধারার কারক গ্রহ। হ্যাঁ। এইবার বৃহস্পতির এখানে অবস্থান করে, সরি, পঞ্চম ভাবের উপরে বসে রয়েছে শনি রাহু শনি। যুক্ত হয়ে। তাহলে হুম, এই সন্তানটা পুত্র হওয়ার সম্ভাবনা বেশি, যেমন হুম, তেমনি এই সন্তানটা নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। হুম, হুম, কারণ রাহু 0 ডিগ্রিতে বসে রয়েছে। যদি রাহুকে আমরা ধরি পঞ্চম ভাব বা পঞ্চম ভাবপতির দ্বাদশে রয়েছে, হুম, তাহলে সেই রাহু চেষ্টা করবে সন্তানটাকে নাশ করবার। হুম, এবং এখানে পঞ্চমের দ্বাদশপতি যে হচ্ছে বৃহস্পতি, পঞ্চমের দ্বাদশপতি সে পঞ্চম ভাব সাপেক্ষে মারক স্থানে বসে চেষ্টা করছে সন্তানটাকে ডিস্টার্ব করবার। একই সাথে এই বৃহস্পতি চেষ্টা করছে সন্তানটাকে পুত্র সন্তান। বাঁচিয়ে রাখবার। কারণ হুম, বৃহস্পতি রয়েছে পুষ্যা নক্ষত্রে। তাহলে এখানে বৃহস্পতির রেজাল্ট হচ্ছে ডুয়াল। বৃহস্পতি কিন্তু এখানে একক ফলদাতা নয়। বৃহস্পতি দুটো ঘরের অধিপতি এবং অবস্থান করে রয়েছে আরেকটা ভাবে। সেইখান থেকে বৃহস্পতির রেজাল্ট হচ্ছে আলটিমেটলি বৃহস্পতি কনফিউজড। তাহলে এবার আপনার প্রশ্ন হবে, তাইলে হচ্ছে গিয়ে বৃহস্পতির কিরকম রেজাল্ট পাবো আমরা? বৃহস্পতির রেজাল্টটা কি হবে? হ্যাঁ, আপনি তো পুরো আমাকে কনফিউজ করে ছেড়ে দিলেন যে বৃহস্পতি চতুর্থপতি, বৃহস্পতি সপ্তমপতি, বৃহস্পতি একাদশে বসে আছে। তাহলে বৃহস্পতির রেজাল্টটা আলটিমেটলি কি হবে, হ্যাঁ, তাই না? সেটাই। হ্যাঁ, এইখানে বৃহস্পতির রেজাল্ট আমরা বলবো দুটো জিনিসের উপর বিচার করে। একটা হচ্ছে দশা এবং আরেকটা হচ্ছে গোচর। এছাড়া আমরা যদি বৃহস্পতির রেজাল্ট বলতে চাই তাহলে কিন্তু আমরা ভুল প্রেডিকশন করব। এই মুহূর্তে বৃহস্পতি সে পঞ্চম ভাবে অবস্থান করে রয়েছে। একদম সিম্পল ভাব সাপেক্ষে গোচর দেখি।
হ্যাঁ, এখন তো মকর তাহলে আছে। এইখানটাতে বৃহস্পতি অবস্থান করে রয়েছে। এই বৃহস্পতি কিন্তু সন্তান উৎপাদনের বা সন্তান উৎপাদন করাতে চাইবে, কিন্তু এই বৃহস্পতি যখন এই ঘরে অবস্থান করেছিল তখন কিন্তু সন্তান উৎপাদনের পরিকল্পনা মাথায় থাকবে না, যে পরে করব, ধীরে করব, আসছে বছর আবার হবে, এই সমস্ত ব্যাপারগুলো আসবে। এই বৃহস্পতি যখন ষষ্ঠ ভাবে গিয়ে উপস্থিত হবে তখনও কিন্তু সন্তান ধারণের পরিকল্পনা থেকে ব্যাহত করবার চেষ্টা করবে। সেই বৃহস্পতি যেই মাত্র আবার এই ঘরে গিয়ে উপস্থিত হবে তখন কিন্তু আবার সন্তান গ্রহণের চাহিদা তৈরি করবে। এই হলো একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে দশা। ধরুন এখন চলছে রাহুর দশা, এখন চলছে বুধের দশা, বুধের দশা, বুধের অন্তর্দশা। তাহলে এই দশাতে বৃহস্পতি কেমন ফল দেবে? কঠিন প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু খুব জটিল প্রশ্ন। তাহলে বুধ কার নক্ষত্রে আছে এটা একটুখানি লিখতে হবে। বুধ হচ্ছে 1 নম্বর নক্ষত্রে, আর বৃহস্পতি কার নক্ষত্রে আছে একটু দেখুন, পুষ্যা। বুধের অন্তর্দশায় আমরা বৃহস্পতির ফল এক্সপেক্ট করছি। তাহলে বৃহস্পতি কার নক্ষত্রে আছে? এটা হচ্ছে 8 নম্বর নক্ষত্রে। আচ্ছা, এই যে ডিসকাশনটা হচ্ছে এইটা কিন্তু একটু আমাদের ঘরানার, এইটা কিন্তু সবাইকে দেওয়ার জন্য নয়। এইটা আমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। বুঝতে পারলাম? তাহলে বুধ সাপেক্ষে বৃহস্পতি কোন নক্ষত্রে আছে? 1 আর 8। তাহলে বুধ বৃহস্পতি সম্পর্কে মানে ক্ষেত্রে বৃহস্পতির রেসপেক্টে রয়েছে মিত্র নক্ষত্রে। তাহলে এখানে লিখি মিত্র। তাহলে এই সময় মিত্র, মিত্র মানে হচ্ছে গিয়ে আপনজন, ক্লোজ, আমার বন্ধু, আমার সখা, আমার পার্টনার, এইসব, তাই তো? আমরা প্রশ্ন করছি সন্তান নিয়ে। এই সময় বৃহস্পতি এট প্রেজেন্ট বুধের দশা, বুধের অন্তর্দশায় বুধ সন্তান দেওয়ার চেষ্টা করবে, বুধ কিন্তু সন্তান নেওয়ার চেষ্টা করবে না। এটাই যখন কেতুর দশা আসবে, কেতুর অন্তর্দশা, কেতু বসে রয়েছে কোন নক্ষত্রে দেখুন, কেতু বসে রয়েছে 7 নম্বর নক্ষত্রে। তাহলে কেতুর রেসপেক্টে বৃহস্পতি তখন হয়ে গেল সম্পদ। সম্পদ নক্ষত্রে। তাহলে এই কেতুর দশাতেও বৃহস্পতি কিন্তু বাচ্চা দেওয়ার পরিকল্পনা করবে। বুঝতে পারলাম? পরিষ্কার? আরেকটা চাই, বুধ, কেতু, শুক্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি। তাহলে এবার শনির দশাটাকে বানাই। শনির দশাতে শনি রয়েছে কত নম্বর নক্ষত্রে? চন্দ্রের নক্ষত্র, মানে 22 নম্বর নক্ষত্রে। তাহলে শনি সাপেক্ষে বৃহস্পতি রয়েছে 8 নম্বরে। শনি সাপেক্ষে বৃহস্পতি রয়েছে 8। তাহলে শনিকে যদি আমরা 4 ধরি, 4, 5, 6, 7, 8, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যুরী। তাহলে শনির যে অন্তর্দশা সেই সময় বৃহস্পতি সে কিন্তু সন্তান ধারণের জন্য পজিটিভ রেজাল্ট দেবে না। হলো? এই ব্যাপারটার উপরে বেস করে যদি আমরা প্রেডিকশন করি তাহলে আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই সময় কেতু সে কোথায় রয়েছে? বুধ এই সময় না, ন্যাটাল চার্টে বুধ সে কোথায় রয়েছে? বুধ অষ্টমে রয়েছে। অষ্টম ভাবটা কিন্তু সন্তান, তার চতুর্থ ভাব, এবং অষ্টমের মাধ্যমেই সন্তান রোপণ করা হয়।
হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে বুধটাকে আমরা পজিটিভ ধরছি। নেক্সট হচ্ছে কেতু। কেতু অবস্থান করে রয়েছে সন্তান রেসপেক্টে সপ্তমে, এই বৃহস্পতির সঙ্গে পুত্রকারক গ্রহ। তো আলটিমেটলি এই কেতু সে হচ্ছে, তাকে আমরা খুব একটা পজিটিভ ধরতে মনে হয় ধরাটা সঠিক হবে না। তাই কেতুর দশাটাকে আমরা এর সঙ্গে একটা নেগেটিভিটিও রাখছি। তাহলে এই বৃহস্পতি কেতুর অন্তর্দশায় ভালো ফল দেবে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু কেতু পঞ্চমের সপ্তমে রয়েছে, তার জন্য এটাকে আমরা পঞ্চমের মারক স্থানে, তার জন্য আমরা এটাকে নেগেটিভ হিসেবেই ধরলাম। আর শনির অন্তর্দশা, শনির অন্তর্দশায় বৃহস্পতি নেগেটিভ ফল দিলেও শনি নিজে সে পঞ্চমপতি পঞ্চমে বসে আছে, সেই সময় আমরা কিন্তু সন্তানের ক্ষেত্রে খুব নেগেটিভ ফল পাবো না। তাই বুধ শনির দশা সন্তান ধারণের জন্য সিলেক্ট করা যেতে পারে, বুধের দশা সেটাও সন্তান ধারণের জন্য সিলেক্ট করা যেতে পারে, যখন পঞ্চমে বা সপ্তমে অর্থাৎ মকরে অথবা মিনে আমরা বৃহস্পতিকে পাবো। মানে ডিসেম্বরের 2021 ডিসেম্বরের আগে নয়? এই এপ্রিল মাসে বৃহস্পতি চলে যাবে কুম্ভ রাশিতে, আবার সম্ভবত সেপ্টেম্বরে ব্যাক করে চলে আসবে মকরে, ওই সময়টা একটা চান্সেস থাকবে। তারপরে আবার 2021-22 নভেম্বরে একবার, ডিসেম্বরের 6 তারিখের পরে তখন বৃহস্পতি মিনে চলে যাবে। তাহলে এইটা পুরোটা রেকর্ড হয়েছে, কোনো চিন্তা নেই। আজকের আলোচনা খুবই জটিল। মারাত্মক তাহলে যার দশায় স্যার, তাহলে যার দশায় ক্যালকুলেশনটা করব, ধরুন যেটা বললেন যে বুধের দশায়, হ্যাঁ, বুধের দশায় জুপিটার হচ্ছে মিত্র নক্ষত্রে, তাহলে বুধ থেকে কাউন্ট হবে? হ্যাঁ, আমরা মূলত একটা গ্রহের অন্তর্দশায় আরেকটা গ্রহ কি ফল দেবে, একটা গ্রহের অন্তর্দশায় আরেকটা গ্রহ কেমন ফল দেবে, এই ব্যাপারটা নিয়ে আমাদের শাস্ত্রে কিন্তু বিরাট ভালোভাবে লেখা নেই। তো আমি আর কি চর্চা করে এটাকে একটা বার করেছি, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মিলবে। যেমন ধরুন বৃহস্পতির অন্তর্দশায় রবি কি ফল দেবে, সপ্তম ভাবে রবি রয়েছে, তাহলে সপ্তম ভাবে রবি তো বিয়ের ব্যাপারটাকে বেজায় যন্ত্রণা দেবে, বিবাহিত জীবনকে। তাহলে বুধের এই অন্তর্দশায় সপ্তমের ওই রবিটা কি ফল দেবে, এটা আমাদের মাথার মধ্যে প্রশ্ন আসতেই পারে। তাহলে প্রথমে অন্তর্দশাপতির নক্ষত্রটা লিখবো, আর তার রেসপেক্টে ওই রবির নক্ষত্র অধিপতিটাকে লিখবো, সে নবতারা চক্র অনুযায়ী কোথায় পড়ছে সেটা লিখবো। তাহলে এখানে যদি আমরা করে দেখি, তাহলে রবি বসে আছে সপ্তমে, সান 27 নম্বর নক্ষত্রে। তাহলে 27 নম্বর নক্ষত্র সেটা হচ্ছে 1 নম্বর সাপেক্ষে পরম মিত্র নক্ষত্র। তাহলে এখানে রবির যতটা নেগেটিভ ফল দেওয়ার ক্ষমতা, একদম সেপারেট করিয়ে দেওয়ার ব্যাপার, সেই সমস্ত দেবে না। এখানে কি চাইছে, এখানে চাইছে যে তুমি আমার কাছেই থাকো, তুমি আমাকে আগলে রাখো, মানে তুমি আমাকে ছাড়া আর কিচ্ছু ভেবো না। ঘটনাটা হচ্ছে এটা, হচ্ছে যে তুমি তোমার সারা পৃথিবী, পুরো যে বিশাল বড় 365 দিনের পৃথিবী, সেটা শুধু এক এবং একমাত্র কেন্দ্রবিন্দু, সেটা হব আমি, এর বাইরে আর কিছু থাকবে না। তুমি আমাকে মাঝখানে রেখে তুমি পাই 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 করে ঘোরো, এ বাদ দিয়ে। এটা কিন্তু সেপারেটিং মেন্টালিটি নয়, এর রেজাল্ট হতে পারে সেপারেশন, কিন্তু এখানে এই মুহূর্তে রবিকে কিন্তু আমরা খারাপ ফলদাতা হিসেবে ট্রিট করছি না। তার মানে বুধ এখানে যে 4 ডিগ্রিতে আছে, মানে কেতুর নক্ষত্রে আছে, অশ্বিনীকে কেন্দ্র করে 27 নবতারা চক্রে কি সেটা, হ্যাঁ, সেই ক্যালকুলেশনে আমাদের দেখতে হবে। হ্যাঁ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গিয়ে গ্রহ থেকে গ্রহের যে দূরত্ব,
সেটাও কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। এবং আলটিমেটলি গ্রহটার পজিশন সেটা কোন জায়গায় রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে। এই কার্ডটা নিচে রেখে দিবি আর খাটটা বদলে দিবি। কার্ডটা এখানে কোথাও রেখে দিবি, ওইটা বাইরে বাইরে। তাহলে এটা ওই রান্না করে। তাহলে এই হলো হচ্ছে গিয়ে মোটামুটি ব্যাপার যে আমাদের প্রেডিক্ট করবার আরেকটা আজকে আমরা নতুন টুল শিখলাম যেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। গ্রহের ডিসটেন্স কি বলছিলেন স্যার? গ্রহের ডিসটেন্স হচ্ছে ধরুন বুধ এখানে অষ্টমে বসে রয়েছে, তাহলে ওভারঅল বুধের যে অন্তর্দশা সেইটাকে আমরা খুব বেশি প্রসপেক্টওয়ালা ধরতে পারি না। এই বুধের অন্তর্দশা এই মানুষটার জন্য যে খুব আরামদায়ক হবে সেটা আমরা ধরতে পারি না। এই দশা এটাও আমাদেরকে আর কি মাথায় রাখতে হবে। এবার এই বুধটাই যদি লগ্নে বসে থাকতো তাহলে সেই বুধের অন্তর্দশাটা তুলনামূলকভাবে বেটার হতো। এবার বুধের অন্তর্দশা তো বেটার, কিন্তু বুধের অন্তর্দশায় তো বাকি আরো 9টা গ্রহ ফল দেবে। তাহলে সেই যে জায়গাটা সেটাও আমাদেরকে ভাবতে হবে। আর কোন গ্রহ কত বয়সে অ্যাক্টিভ হয় ওটা একটু বলেন না। এটাই পরের দিন লিখিয়ে দেবো, আমার সবটা মনে নাই। মোটামুটি ব্যাপারটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে জন্ম থেকে চন্দ্র, তারপরে আস্তে আস্তে একটু জ্ঞান বোধ এগুলো যখন শুরু হবে সেটা হচ্ছে বুধ, তারপরে আস্তে আস্তে মঙ্গল এবং শুক্র, এবার যখন মোটামুটি সংসারের দায় দায়িত্ব চলে আসলো তখন হচ্ছে গিয়ে বৃহস্পতি, তারপরে আস্তে আস্তে বৃহস্পতির এবিলিটি বাড়বে, তখন দায়বদ্ধতা বাড়বে এবং মঙ্গল শুক্র এদের প্রভাব কমতে থাকবে। তখন এরপরে আস্তে আস্তে বৃহস্পতি শনি চলতে থাকবে, তারপরে শনি পুরো জায়গাটাকে দখল নেবে, বাকিরা সবাই নিউট্রালাইজ হয়ে যাবে। শনি রাহু এরা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হবে। আর রাহু কেতু এদেরকে আমরা সব সময় দেখতে পাবো অ্যাক্টিভ অবস্থায়। আর এর মধ্যে হচ্ছে গিয়ে মাঝামাঝি একটা সময় মোটামুটি ওই ধরুন 30+ পর থেকে, এক্সাক্ট টাইম বলে দেবো, 30+ পর থেকে যখন তার মধ্যে সংসার নিয়ন্ত্রণ করবার মানসিকতা আসে সেই সময়টাতে রবিও অ্যাক্টিভ হবে। তো কয়েকটা টাইম রয়েছে। একটা টাইম হচ্ছে গিয়ে যারা বিশেষ করে পুরুষ মানুষদের লক্ষ্য করলে বুঝতে পারবেন, ওই 13-14 এরকম একটা বয়সে ছেলেদের দেখতে একটা অদ্ভুত উৎকট জীবের মতো লাগে, মানে না তো বালক না তো যুবক, মাঝখানে বকের মতো একটা আর কি অদ্ভুত চেহারা নিয়ে তারা থাকে। তো এই যে এজটা, এইটা হচ্ছে ওই বুধ চন্দ্র ফেজ ক্রস করে শুক্র মঙ্গল ফেজে ঢুকছে। আবার মোটামুটি ওই 40-42 বছর বয়স, এই সময় দেখবেন ছেলেদের মধ্যে একটা অদ্ভুত চেঞ্জ আসে। সেই সময়টাতে বেশ গোফ টোপ রেখে একটা টাইপে চলতো, ওই 40-42 গিয়ে পুরো লুক চেঞ্জ করে ফেলে। বহু মানুষকে দেখবেন এটা। তো ওই সময়টাতে ওই বৃহস্পতির ফেজ, শুক্র মঙ্গলটা স্টপ হয়ে বৃহস্পতির ফেজ চালু হয়ে যায়। তারপরে আস্তে আস্তে যত বার্ধক্যের দিকে যেতে থাকে তত শনি ধরতে শুরু করে। তারপরে কোনো একটা সময় শনি রাহু দুজনে যখন ধরে নেয় তখন সে মরে যায়। তাহলে বৃহস্পতির টাইমিংটা মোটামুটি কি 35
যখন আমাদের লালন পালন করতে হবে, মোটামুটি সংসার টংসার গুছিয়ে রয়েছে, একটা ঘর করতে হবে মাথায়, বাচ্চাগুলোকে মানুষ করতে হবে, একটু আধটু যে বাইরের দিকে নজর যাচ্ছে না তা নয়, এই যে কন্ডিশন, এই যে বয়স, সেই বয়সটা হচ্ছে বৃহস্পতির অ্যাক্টিভেশনের বয়স। আর শনির যখন অ্যাক্টিভেশন চলে এলো, তখন মানুষটা বুঝে গেল যে আর জীবনে কিছু করতে পারবো না, যা করার মোটামুটি শেষ করে ফেলেছি। কেউ তো কিছুই বলছেন না। একটা একজন জাতকের ধরে নেন 30-35 বছর ধরে নিলাম বৃহস্পতির অ্যাক্টিভেশনের সময়, সেই সময় সে বৃহস্পতির দশা পেল, হ্যাঁ, পেতেই পারে। তাহলে কি সেই বৃহস্পতির দশাতে সে মানে বেশি বেনিফিটেড হবে? এই হলো গন্ডগোল। এইবার বৃহস্পতি কে আর বৃহস্পতি কোথায় বসে আছে, হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটা না বুঝলে তখন হচ্ছে গিয়ে আমরা বলতে পারি। তবে ইন জেনারেল আমি যত মানুষের বৃহস্পতির দশা দেখেছি, তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দশায় যে বড় কিছু ডেভেলপমেন্ট সেটা কিন্তু আসেনি। মানে বেশ একটা বিগ ডেভেলপমেন্ট, বিগ শট ডেভেলপমেন্ট, সেইটা কিন্তু পাওয়া যায়নি। মানে প্রমিনেন্ট ডেভেলপমেন্ট যে একদম চেঞ্জ হয়ে গেল, সেরকম নয়। বৃহস্পতির দশাতে এডুকেশনের ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়, চাকরি বাকরি পেয়ে যায়, কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে যে মানে ব্যাপক স্যাটিসফ্যাকশন, একটা হিউজ কিছু চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, তা কিন্তু বৃহস্পতির দশায় হয় না। তার জন্য শুক্রের দশা, শনির দশা, এগুলো কিন্তু অনেক ভালো। তো এইগুলো আর কি আমাদেরকে দেখে প্রেডিক্ট করতে হবে। যখন কুণ্ডলীটা আসবে তখন দেখবেন প্রশ্ন কমে গেছে, কিন্তু তার আগে আমাদের মনের মধ্যে প্রচুর প্রচুর অপশন, এটা হতে পারে, ওটা হতে পারে, সেটা হতে পারে। তো যাই হোক, আজকের বিষয় নিয়ে কোনো প্রশ্ন, যদিও বেশ টাফ ডিসকাশন হয়েছে আজকে। তাহলে লগ্ন এবং চন্দ্র তাহলে কি দুটো থেকেই দেখে তারপরে বিচার করে ফলদান করতে হবে? এবার অনেক সময় হচ্ছে গিয়ে লগ্ন থেকে মিলবে না, তখন আপনার চন্দ্রকে দেখতে হবে। বেশ কিছু সময় আপনি দেখতে পাবেন চন্দ্র থেকেও মিলছে না, নবাংশ লগ্ন থেকে মিলছে। তো কোন বিষয়টা যে কখন কিভাবে মিলবে সেটা বলার রীতিমতো মুশকিল। এর জন্য আমাদের একটা থিম আছে, পিভি নরসিংহ রাও, জানেন তো? মানে জ্যোতিষী পিভি নরসিংহ রাও। তিনি একটা জিনিস বলেছেন, ভালো কথা, সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা বিষয়ের জন্য সাপোর্টিভ ডিভিশনাল চার্ট আছে। যেমন ম্যারেজের জন্য রয়েছে নবাংশ, কর্মের জন্য রয়েছে দশাংশ, তেমনি প্রত্যেকটা বিষয়ের জন্য ডিভিশনাল চার্ট আছে। তো আগে বলছে ডিভিশনাল চার্ট গুলোকে দেখো। তো ওই রকম অ্যাস্ট্রোলজি আমরা ফিল্ডে নেমে করতে পারবো না। আমাদের কাছে ক্লায়েন্ট এসে বোবা হয়ে বসে থাকবে, কিছুই বলবে না, বলবে যে ছকটা দেখে আপনি বলুন, যা বলবেন আপনাকেই বলতে হবে। তো এইটা না করে যদি ক্লায়েন্ট আমাকে প্রবলেমটা বলে দেয় যে এই মানুষটার বিয়ে হচ্ছে না, একটু দেখুন, তাহলে আমি সবার আগে এর নবাংশটা খুলে বসতে পারি। তাহলে নবাংশ কুণ্ডলিতে আমি যে প্রবলেম পাচ্ছি, সেই প্রবলেমটাকে জাস্টিফাই করব মূল কুণ্ডলিতে, তখন কিন্তু আমাদের প্রবলেম অনেকটাই ইজি হবে। এবং কোন জায়গা সাপেক্ষে, কোন গ্রহ সাপেক্ষে প্রবলেম আসছে সেটাও আমরা বার করতে পারবো। অনেক মেয়ের ক্ষেত্রে আপনারা পাবেন যে মঙ্গল যে ডিগ্রিতে আছে তার চেয়ে বেশি ডিগ্রিতে রবি অথবা শনি বসে আছে। ধরুন মঙ্গল এই মেয়েটার ক্ষেত্রে 12 ডিগ্রি 24 মিনিটে বসে রয়েছে, এখানেই রবি বসে আছে,
এ হয়তো 22 ডিগ্রিতে বসে আছে, তো এর বিয়ে যতবার ঠিক হচ্ছে কিছুতেই বিয়ে হচ্ছে না, শুধুমাত্র এই কম্বিনেশনটার জন্য বিয়েটা ব্লক হয়ে বসে আছে। এইখানটাতেই মঙ্গল বসে রয়েছে, রবি এখানে নেই, জাস্ট মঙ্গলের থেকে ঠিক 1 ডিগ্রি কম এখানে কেতু বসে আছে। কেতু বসে আছে 11 ডিগ্রি 59 মিনিটে। কিছুতেই বিয়ে হচ্ছে না, সপ্তম ভাবতে হবে প্রবলেম মানে আসবে না। তা এই মঙ্গলের সঙ্গে কেতু বসে আছে, মঙ্গলের জাস্ট আগে কেতু বসে আছে, কিছুতেই পছন্দ হতে দিচ্ছে না। তো এইরকম টাইপের হচ্ছে গিয়ে বারংবার প্রবলেম হচ্ছে আমাদের লাইফে, আমরা দেখতে পাবো যত কুণ্ডলী জাজ করব তত হচ্ছে গিয়ে এই টাইপের প্রবলেম আসতে থাকবে। আর দেখবেন মানে মিলছে না, মেলাতে চেষ্টা করে যাব কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে মিলছে না, সমস্যা 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 আসছে। আচ্ছা আর বলুন। স্যার একটা কোশ্চেন করো স্যার, হ্যাঁ এটা নিশ্চয়ই। চার্টের। হ্যাঁ স্যার, মিথুন লগ্নের এক জাতক, তার 5th হাউসে বুধ আর শুক্র আছে। হ্যাঁ তো তার 3 বছর হলো বিয়ে হচ্ছে কিন্তু সন্তান হচ্ছে না। নাই হতে পারে, তো কারণ চতুর্থের দ্বাদশ, সরি পঞ্চমের দ্বাদশপতি হ্যাঁ সে বুধ, বুধ। সে হ্যাঁ হচ্ছে গিয়ে পঞ্চমে বসে আছে। তাহলে হ্যাঁ মিথুন লগ্ন সাপেক্ষে যেই মুহূর্তে এই হ্যাঁ ঘরটাতে বৃহস্পতি যাবে, হ্যাঁ তখন হচ্ছে গিয়ে এই বৃহস্পতির দৃষ্টি আপনার এই ঘরটার উপরে পড়বে, পঞ্চম ঘরটায়। সেই হ্যাঁ সময় কিন্তু সন্তান হওয়ার প্রবাবিলিটি বৃদ্ধি পাবে। হ্যাঁ। তার মানে সেটা স্যার মানে যখন এপ্রিলে তো বোধহয় বক্রি হচ্ছে এপ্রিলের বৃহস্পতি। পরে, তখন এপ্রিলে বকরি হচ্ছে না, এপ্রিলে এই ঘরে ঢুকবে, ঢুকে এপ্রিলে ঘটে যাবে। তারপরে মাস দেড়েক পরে বকরি হবে। কারণ এপ্রিলে হ্যাঁ যখন এখানে ঢুকবে তখন রবি কোথায় থাকবে দেখুন, রবি থাকবে তখন এইখানে, হুম, তাই না? এবার রবি এখানে থাকলে তো বৃহস্পতি বকরি হবে না, রবিকে অ্যাটলিস্ট 120 ডিগ্রি ডিফারেন্সে যেতে হবে। হ্যাঁ তাহলে রবিকে এই ঘরটাতে আসতে হবে, তাহলে রবি এই ঘরটাতে আসতে আপনি টাইম পেয়ে যাবেন প্রায় 3.5 মাস। হ্যাঁ। তাহলে তার মানে 3.5 মাস পরে বৃহস্পতি বকরি হবে। ঠিক আছে, এইবার এইখানে হচ্ছে গিয়ে একটা বিরাট জিনিস মাথায় রাখতে হবে, এখানে আপনার পঞ্চম ভাব বা লগ্ন তার ডিগ্রি বুঝতে হবে। আবার আমরা একটু জটিল আলোচনায় ঢুকবো। হ্যাঁ ধরুন পঞ্চম ভাবের ডিগ্রি হচ্ছে 16 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এবার তাহলে এখানে নবম ভাবের ডিগ্রি সেটা হচ্ছে 16 ডিগ্রি। এবার যদি আপনি বক্রী বৃহস্পতি, রেট্রোগ্রেড বৃহস্পতিকে পান, বক্রী বৃহস্পতি যে কিনা 18, 19, ধরুন 19 ডিগ্রিতে রয়েছে, 16+ ডিগ্রিতে রয়েছে, তাহলে তখন কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি হবে এই নবম মানে ভাবটার দিকে, ভাব বিন্দুটার দিকে, এবং বক্রী হওয়ার কারণে ভাবটা হচ্ছে এখানে, আর বৃহস্পতি উপরের দিকে এগিয়ে গিয়ে ভাবের দিকে আসছে বক্রী হয়ে। এই বৃহস্পতি বেরিয়ে গেল, আমার হাতটার দিকে লক্ষ্য করুন, বৃহস্পতি বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে এই বক্রী হচ্ছে, হলো তো? বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতি চেষ্টা বল পেল, যে ষড়বল রয়েছে তার মধ্যে বৃহস্পতি যেই চেষ্টা বল পেল, বৃহস্পতির স্ট্রেংথ বাড়লো। বৃহস্পতি বক্রী হয়ে যখন এই ভাব বিন্দুটার দিকে মুভ করছে, সেই সময়টা কিন্তু সন্তান লাভের জন্য একদম উৎকৃষ্ট সময়। মানে সন্তান লাভের জন্য যে প্রসেসিং করতে হবে, সেই প্রসেসিং এর জন্য উৎকৃষ্ট সময়। তার মানে 2021-এর জুলাই আগস্ট। এবার সেই জায়গাটা আপনাকে দেখতে হবে, দেখে ওনাকে প্রেডিক্ট করতে হবে যে কোন টাইমটাতে উনি ডাক্তার দেখাবেন, কোন টাইমটাতে ওনাকে চেষ্টা করতে হবে সবচেয়ে বেশি ভাবে, সেই সমস্ত বিষয়গুলো আপনাকে গাইড করতে হবে। এই কনসেপ্টটা কি বুঝতে পারলেন? হ্যাঁ বুঝেছি।
এখানে লগ্ন ভাববিন্দু এই ব্যাপারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তা ওটা না হলে কিন্তু আলটিমেটলি প্রেডিক্ট করা যাবে না। তারপরে বলুন। আচ্ছা, আর কোনো সমস্যা? আচ্ছা, ঠিক আছে এটাই। তাহলে আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। হুম। আজকের আলোচনাটা কিন্তু বেশ মানে ভালো লেভেলের ডিসকাশন হলো। এই সফটওয়্যারটা কি যেন বলেছিলেন স্যার? এটা হচ্ছে ই কুণ্ডলী প্রিমিয়াম। আচ্ছা, এটা ওই অ্যামাজন থেকে অ্যামাজন নিতে থেকে বলেছেন? নিতে পারেন, হ্যাঁ। আপনাদেরটা তো এখনো বেরায়নি স্যার। না, আমার তো টাকাই নেই সফটওয়্যারটা বাড়াবো। এই এই সমস্ত কনফারেন্সের ঝামেলা মাথা থেকে যাওয়ার পরে তারপরে হচ্ছে কি ওটাকে নিয়ে করতে হবে। ওটা সিঙ্গেল পেজ সফটওয়্যার, মেইনলি ক্যালকুলেশন বেসড। আপনি যখন বানাচ্ছেন তখন ভালো হবে, সারসংক্ষেপ করেই বানাবেন। হ্যাঁ। অবশ্যই। মানে যাদের সঙ্গে আর কি কথা বলেছি কুণ্ডলী প্রিমিয়াম সফটওয়্যারটা মানে ওদেরকে দিয়ে বানাবো। তো ওরা হচ্ছে কি আর কি করেছে, ওরা দুরকম অপশন দিয়েছে যে ওরা বেচতে পারবে কিনা। যদি ওরা বেচতে পারে, মানে ওরাও যদি এটাকে ইউজ করে তাহলে হচ্ছে গিয়ে 2 লক্ষ টাকা, আর যদি ওরা ইউজ না করে তাহলে 11 লক্ষ টাকা। হ্যাঁ, তো কিন্তু বানালে পরে পয়সা উঠে আসবে, পয়সা নিয়ে কোনো চাপ নেই। টাকা পয়সা জোগাড় করে যদি বানিয়ে ফেলি তাহলে হচ্ছে কি পয়সা উঠে আসবে। অ্যাস্ট্রোসেসটা যথেষ্ট ভালো না স্যার? হ্যাঁ, যেটা যথেষ্ট ভালো। যে ঘটনাটা আর কি আমার সফটওয়্যারটা যেটা মেইন থিম হবে সেইটা হচ্ছে দুটো। একটা হচ্ছে আপনি চাইলে পরে একটা কুণ্ডলীর উপরে আরেকটা কুণ্ডলীর উপরে আরেকটা, তার উপরে আরেকটা, এগুলোকে ওভারল্যাপ করতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর থিম। 2 নম্বর থিম হচ্ছে গিয়ে দশা যেমন যেমন চেঞ্জ হচ্ছে সেই দশা চেঞ্জের সঙ্গে সঙ্গে গোচর কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাও চাই। দশাটা হচ্ছে গিয়ে আমি স্ক্রল করতে পারি, ওই মাউস ঘুরিয়ে ঘুরিয়ে দশাটাকে চেঞ্জ করাতে পারছি। এবার এই যে দশাটাকে আমার চেঞ্জ করব সঙ্গে সঙ্গে ট্রানজিটটা কি ছিল বা আছে বা থাকবে সেইটাও আমি একসঙ্গে পেতে চাই। তো তার জন্য সফটওয়্যারটা খুব জটিল হয়েছে, এবং এই একটা পেজের মধ্যেই আমি 16টা বর্গও চাই, অষ্টক বর্গ চাই, সর্বতভদ্র চক্র চাই, মানে টোটাল ডিটেল যা যা হয় ক্যালকুলেশন বেসড এই পুরোটাই চাই। এবং তার সঙ্গে যে আমাদের ষড়বল কুণ্ডলী, ভাববল কুণ্ডলী, এগুলো সবকটা ফুটনোটে চাই। তো এর জন্য আর কি সফটওয়্যারটা খুব জটিল হয়ে যাবে। তাহলে ঠিক আছে মোটামুটি। ঠিক আছে মোটামুটি। ঠিক আছে, রাখি তাহলে আজকে আমরা। ওকে, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। সব যে কোনো প্রশ্ন থাকলে পরে গ্রুপে দিয়ে দেবেন, আর ভিডিওটা আপলোড করে দেবো একটু পরে। সবাই ভালো থাকবেন। ওকে, ওকে, নমস্কার। নমস্কার।